রবীন্দ্রনাথ লিখেছিলেন, ফুরলো এবার পরীক্ষার এই পালা, পার হয়েছি আমি অগ্নিদহন জ্বালা। বিহারে এসআইআর এর অগ্নি পরীক্ষার পর এবার পালা পশ্চিমবঙ্গে। শুরু হয়ে গেছে তোড়জোড়। আর বিহারে খসড়া তালিকা থেকে আজ দেখা যাচ্ছে বাদ গেল ৬৫ লক্ষ নাম, জানি তোলপাড় রাজনীতি। আর সেই নিয়ে অবশ্যই প্রথম প্রশ্ন। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৬৫ লক্ষ নাম। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগেই তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। এই সংঘাতের আবহে রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর শেষ হবে তো? দ্বিতীয় প্রশ্ন। ভোট চুরি করেছে কমিশন, প্রমাণ আছে ওই অ্যাটম বোম ফাটলে কমিশনকে দেখা যাবে না, হুঁশিয়ারি রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন, পাল্টা বিজেপি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই লড়াই কি গণতন্ত্রে আদৌ কাম্য? তৃতীয় প্রশ্ন। ভারতে এসে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোনের আবেদন বাংলাদেশি মডেলে। ভিসার মেয়াদ শেষ হয়েছিল আগেই, জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। কিন্তু কেন এই অবৈধভাবে ভারতে থেকে যাওয়া নজরে এলো না শুল্ক দফতর আর অভিবাসন দফতরে? চতুর্থ প্রশ্ন। এবার পুনেতে বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু, পরিবারকে নিয়ে দেহ আনতে গেল পুলিশ। অন্যদিকে সুরাতে পুলিশি অত্যাচারের অভিযোগ তুললেন গুজরাট ফেরত শ্রমিকরা। কেন দিনের পর দিন চলবে এই বাঙালি নিগ্রহ? পঞ্চম প্রশ্ন। বাঙালিদের গায়ে হাত দিলে হাত কেটে নামিয়ে দেব, হুমকি মালদার তৃণমূল সভাপতি। ইসকোর আধুনিকীকরণের পর বাইরের কাউকে কাজ নয়, হুঁশিয়ারি আসানসোলের শাসক নেতা। হেনস্থার বদলে হিংসা, হিংসার বদলে প্রতিহিংসা, এতে আদৌ মিলবে সমাধান? মিলতে পারে? ষষ্ঠ প্রশ্ন। কাটতে চলল গোটা একটা বছর, বিচার না পেয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিবিআই থেকে পুলিশ, প্রত্যেককে নিশানা তিলোত্তমার মা ও বাবার। সিবিআই অফিস ঘেরাও করল অভয়া মঞ্চ। সব হারানো এই পরিবারকে কবে বিচার দেবে আমাদের রাষ্ট্র? তবে শুরুতেই দেখাবো বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু এসআইআর এর তোড়জোড়। গনগনে আঁচে ফুটছে রাজনীতি। দেখুন, এটা তো বোঝাই যাচ্ছে ওরা স্পেসিফিক্যালি বেছে বেছে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা আমাদের রাজ্য ঠিক করবে, ওই রোহিঙ্গা আর বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তারা ঠিক করবে নাকি? বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যেও শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড়। এই আবহেই ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার শেষে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। এর মধ্যে ২২,৩৪,৫০১ জন মৃত, পাকাপাকিভাবে স্থানান্তরিত ৩৬,২৮,২১০ জন। একাধিক জায়গায় নাম ছিল ৭,০১,৩৬৪ জনের। ভোটের মুখে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। লোকসভা রাজ্যসভায় আলোচনার দাবির পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে বিরোধীরা। আর যেহেতু বিহারের পরেই বাংলায় ভোট, তাই ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এখানেও রাজনীতি এখন উত্তাল। সবার মুখে মুখে প্রশ্ন, কাদের নাম বাদ যাবে, কত নাম বাদ যাবে, কত লক্ষ ভোটার বাদ পড়বে? সংখ্যাটা কি গুটিও ছাড়াতে পারে? দেখে দেখে তৃণমূলের ভোট যাতে নষ্ট করা যায়, তৃণমূলের ভোট যাতে কাটা যায়, কিন্তু পশ্চিমবঙ্গে তা হবে না। আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। বিহারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে ১ মাসের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। কারোর নাম বাদ দিতে হলে বা কারোর নাম তালিকায় জুড়তে হলে সেই সংক্রান্ত আবেদন ১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ঝাড়াই বাছাইয়ের পালা। বিজেন্দ্র সিংহ, সৌমিত্র রায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, আজকে সব থেকে বড় খবর যে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল ৬৫ লক্ষ মানুষের নাম। এর মধ্যে ২২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, ৩৫ লক্ষ মানুষ পাকাপাকিভাবে অন্য রাজ্যে চলে গেছেন বা তাদের খোঁজ পাওয়া যায়নি। একাধিক জায়গায় নাম রয়েছে এরকম মানুষের সংখ্যা ৭ লক্ষ। আমাদের বক্তব্য হচ্ছে, এই নামের খসড়ার তালিকাটা একদিন দুদিন তো নয়, ১ মাস ধরে মানুষের সামনে থাকবে। সমস্ত রাজনৈতিক দলকে একেবারে বুথ ধরে ধরে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যে কেউ যদি কোনো মৃত মানুষকে, মানে কমিশনের তালিকায় যিনি মৃত তাকে হাজির করতে পারে, বা যিনি অন্য রাজ্যে পাকাপাকিভাবে চলে গেছেন বা নিখোঁজ বলা হচ্ছে তাকে বা তাদের এনে হাজির করতে পারেন বা তথ্য প্রমাণ আনতে পারেন, তাদের নাম তালিকায় উঠে যাবে।
তাহলে কেন এই অন্তহীন ঝগড়া, এই লাঠালাঠি কেন? দেখুন, তর্কের খাতিরে নির্বাচন কমিশনকে ভোট চোর মানতেও আমার কোনো আপত্তি নেই, কারণ নির্বাচন কমিশন একেবারে ওই দৈব প্রেরিত সম্পূর্ণ নিরপেক্ষ সংস্থা বলে আমার বহু সময় মনে হয় না। কিন্তু একটা সভ্য দেশে নির্বাচন কমিশনের চক্রান্ত বা ভুল যদি তা থাকে, নথি দিয়ে প্রমাণ করতে হবে। তো কেন বিরোধী দলগুলো এই চ্যালেঞ্জটা নিচ্ছে না? কেন এই ধনুক ভাঙা পণ করে বসে আছে যে এসআইআরই করা যাবে না? আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর উত্তর শুনব। সুমনদার, বিরোধী দলের অবস্থান কিন্তু আমার কাছে একেবারেই পরিষ্কার নয়। রাহুল গান্ধী কি বোমা ফাটাবেন আমার কাছে একেবারেই পরিষ্কার নয়, কারণ এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এর আগে 14 বার হয়েছে। ভারতবর্ষের নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ারের মধ্যে পড়ে নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া। এবার কেন এত হইচই হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে, বিহারে যে 65 লক্ষ বলা হচ্ছে, তার মধ্যে 22 লক্ষ হলো মৃত ভোটার। এটা পরিষ্কার মনে রাখবেন, এটা কেবলমাত্র ইলেকশন কমিশন বলছে তা নয়। ইলেকশন কমিশন তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিয়েছে, পাবলিকলি ডিসপ্লে করেছে। যে কোনো লোকের অভিযোগ যদি থাকে তাহলে সেটা জনসমক্ষে নিয়ে আসতে পারে, ইলেকশন কমিশনের কাছে নিয়ে আসতে পারে। 1 মাস সময় দেওয়া হচ্ছে। আপনারা বিরোধী রাজনৈতিক দল করেন, আপনারা খুঁজে বার করুন যে 22 লক্ষ মৃত বলা হচ্ছে হুজুর, তার থেকে আমি দেখুন 100টা জীবিত বার করে ফেলেছি। এই জীবিতদের তালিকা আপনারা ইলেকশন কমিশনের সামনে রাখুন, আপনারা প্রেসের সামনে রাখুন। আপনারা সেই কাজটি না করে আপনারা কান নিয়ে চলে গেল, কানে হাত না দিয়ে আপনি চিলের পেছনে ছুটছেন। এটা আশ্চর্যজনক রাজনীতি বলে আমার মনে হয়েছে। 36 লক্ষ যারা স্থায়ীভাবে চলে গেছে অথবা নাম পাওয়া যাচ্ছে না, যদি আপনারা পান যে না এগুলো অন্যায়ভাবে কাটা হয়েছে, তাহলে আপনারা 1 মাস সময় পাচ্ছেন রাজনৈতিক দলগুলো, আপনারা তাদের তালিকা জনসমক্ষে নিয়ে আসুন, আপনারা ইলেকশন কমিশনের কাছে জমা দিন। আর এটা তো ন্যাচারাল প্রক্রিয়া, এটা তো চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেল তা তো নয়। খসড়া ভোটার তালিকা যেটা ইলেকশন কমিশন একেবারে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিয়েছে হাতে, তাদের প্রত্যেকটা নাগরিকের সামনে রেখেছে। কোনো নাগরিক, কোনো রাজনৈতিক দলের সামান্যতম যদি কোনো আপত্তি কোনো নাম নিয়ে থাকে, তাহলে সংযোজন হবে, বিয়োজক হবে। এটাই তো বছরকে বছর আমরা দেখে অভ্যস্ত। হঠাৎ এবার কি ঘটলো? তাহলে কি বিরোধীদের অন্য কোনো ইস্যু নেই যে ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করবার জন্য এই ধরনের কথা বলতে হচ্ছে? 1 মাস সময় কিন্তু অনেকটা সময়। এবং আপনারা রাজনৈতিক দল যারা বিহারে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই বুথ ধরে ধরে দেখবেন যে কোনো মৃত ভোটার যাকে বলা হচ্ছে সে মৃত, আদত মৃত কিনা, যাকে বহিরাগত বলা হচ্ছে যে বাইরে চলে গেছে পার্মানেন্ট, সত্যি বাইরে গেছে কিনা, এবং যার নাম একাধিক জায়গায় আছে সত্যি আছে কিনা। আপনারা সেই কাজটা না করে কেবলমাত্র বোমা ফাটাবো আর ইলেকশন কমিশনের উপর চড়াও হবো এই ভাবনা রাখছেন। এবং একই সাথে পশ্চিমবাংলার জায়গায় দেখি, পশ্চিমবাংলাতেও কিন্তু আমি বলবো সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একটা ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন এই এসআইআর হয়েছে, নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছে, 28 লক্ষ নাম তখন বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে মৃত ভোটার ছিল, স্থায়ীভাবে অন্য রাজ্যে বসবাসকারী ছিল, একাধিক নামে ছিল এমনদের কেউ বাদ দেওয়া হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষ্কার করে নিবিড় ভোটার তালিকা সংশোধনের সংবিধানের 325 নম্বর ধারায় বলা আছে দুটো ক্রাইটেরিয়া, 18 বছরের ভোটার হতে হবে, আর দ্বিতীয় যেটা সেটা হলো তাকে ভারতীয় নাগরিক হতে হবে। কেন আপনি বলতে পারেন যে আমরা বছরকে বছর অনুপ্রবেশকারীদের উৎসাহিত করে ভোটার তালিকায় নাম লেখাবো? কেন আপনি বলতে পারেন যে আমাদের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীরা থাকবে? কেন আমাদের ভোটার তালিকায় বহিরাগতরা বা বিদেশিরা থেকে সরকারকে নির্বাচিত করবে? আর আমার প্রশ্ন যেটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সে শাসন ক্ষমতায় রাজ্যে আছেন, তিনি কেন ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন না? কেন তিনি বলবেন না যে হ্যাঁ পশ্চিমবাংলাতেও 25 লক্ষ মৃত ভোটার থাকতে পারে, 30 লক্ষ মৃত ভোটার থাকতে পারে? কেন আমরা সেই মৃত ভোটারকে রাখবো? এবং কেন আমরা স্থায়ীভাবে চলে গেছে বা একাধিক জায়গায় নাম আছে তাদেরকে আমরা ভোটার তালিকায় রাখবো? কারণ রাখবো এই কারণে যে আমাকে দীর্ঘ শাসন করতে হবে, আমাকে দিনের পর দিন শাসন করতে হবে এই মৃত ভোটারদের নিয়ে। চক্রবর্তী, আমার একদম আমার পরবর্তী বক্তা একেবারে শাসক দলের
দেবাংশু ভট্টাচার্য, দেবাংশুর কাছে যাব। বিশ্বনাথ চক্রবর্তী একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, খুব ইন্টারেস্টিং, আশ্চর্যজনক রাজনীতি। আমি বলছি আজকে গোটা দিনে ভারতবর্ষের জাতীয় রাজনীতিটা আপনি যদি দেখেন তাহলে সেটা শুধু আশ্চর্যজনক নয়, সেটা চ্যালেঞ্জের রাজনীতিও। তার কারণ রাহুল গান্ধী একেবারে অ্যাগ্রেসিভলি আর স্পষ্ট বললেন যে অ্যাটম বোমা, সেই অ্যাটম বোমা যখন ফাটবে নির্বাচন কমিশনকে দেখা যাবে না। ভারতে এমন ওপেন অ্যান্ড শার্ট প্রমাণ আমাদের কাছে আছে যে নির্বাচন কমিশন ভোট চুরিতে যুক্ত রয়েছে। আমাদের বক্তব্য রাহুল গান্ধী এবং যে কোনো বিরোধী দলের সবার আগে উচিত যে সমস্ত অ্যাটম বোমা বলে বাজার গরম না করে সমস্ত তথ্য প্রমাণ মানুষের সামনে নিয়ে আসা। আমি আবার বলছি, প্রয়োজন হলে গোটা দেশের সংবাদ মাধ্যমের সামনে প্রেস কনফারেন্স করা যে জাতীয় নির্বাচন কমিশন নিঃসন্দেহে যা আমাদের ভারতীয় গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই স্তম্ভ যদি এই অভিযোগ অনুযায়ী সত্যি সত্যি ভোট চুরির সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই 140 কোটি দেশের মানুষের তো জানার দরকার। এই পর্দা কোনো সাসপেন্স বা কোনো ধীরে ধীরে আসছে কোনো ওটিটি ট্রেলার তো নয়। এই মুহূর্তে সাধারণ মানুষের তরফ থেকে দাবি থাকবে এই তথ্য সামনে নিয়ে আসা হোক। গোটা দিন এই কোট আনকোট আশ্চর্যজনক রাজনীতি বা চ্যালেঞ্জের রাজনীতি ঠিক কি হলো দেখাবো। जो हमें मिला है वो एटम बम है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। वो जब जीतते हैं तो सब कुछ चंगा है और जब हार जाते हैं तो वो इलेक्शन कमीशन के सर पे वो लोग फोड़ देते हैं। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। বিহারে 22 বছর পর ভোটের ঠিক মুখে নির্বাচন কমিশনের এই বিশেষ কর্মসূচি জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। নির্বাচন কমিশন দাবি করছে রুটিন পদক্ষেপ। তাদের পাশে দাঁড়িয়ে বিজেপি বলছে ভেজাল মুক্ত ভোটার তালিকার স্বার্থেই এই পদক্ষেপ। আর বিরোধীদের দাবি বিজেপিকে জেতাতে এটা নির্বাচন কমিশনের মরিয়া চেষ্টা। এই তোলপাড়ের আবহেই ভারত জুড়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে 1950 সালে গঠিত নির্বাচন কমিশনকে ভোট চোর বলে বেনজির আক্রমণ করলেন রাহুল গান্ধী। পাল্টা তাকে কটাক্ষ করেছে বিজেপি। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। 100% प्रूफ के साथ बोल रहा हूं। जैसे ही हमने ये रिलीज किया पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है, किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। जो हमें मिला है वो एटम बम है, मतलब एटम बम है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। देखो, राहुल गांधी ने बार बार संवैधानिक संस्थाओं को धमकी दिया है, ये पहली बार नहीं है। अब जब इसका पक्ष में निर्णय नहीं आता है चुनाव, फिर बोलता है कि इलेक्शन कमीशन जो है चोरी करता है। इस तरह का ये तो सिर्फ बचपना ही नहीं, ये तो बहुत खतरनाक है। বর্তমানে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, যিনি অমিত শাহের আস্থাভাজন বলেই দাবি বিরোধীদের। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি শোনা গেছে রাহুল গান্ধীর গলায়। পাল্টা আক্রমণে দেরি করেনি বিজেপিও। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। রাহুল গান্ধী কি পদক্ষেপ নিয়েছে? রাহুল গান্ধী যেখানেই পদক্ষেপ নেন কংগ্রেসই সেটাকে গ্রহণ করে না। রাহুল গান্ধীর নেতৃত্বে এখন পর্যন্ত কংগ্রেস কোথায় কি করতে পেরেছে? রাহুল গান্ধীর আক্রমণের মুখে নির্বাচন কমিশন পাল্টা বলেছে এটা খুবই আশ্চর্যজনক যে উনি ভিত্তিহীন অভিযোগ করছেন আর এখন নির্বাচন কমিশনের কর্মীদের হুমকি দিতে শুরু করেছেন। নিন্দনীয়। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে উপেক্ষা করে আপনারা নিরপেক্ষতা ও পারদর্শিতার সঙ্গে কাজ চালিয়ে যান। এবিপি আনন্দ। দেখুন, এসআইআর একটা প্রক্রিয়া। ভারতবর্ষে যে এই প্রথম হচ্ছে তাও নয়, এর আগে স্বাধীনতার পর 13 বার দেশে এসআইআর হয়েছে। আমাদের এই রাজ্যেও শেষ এসআইআর হয়েছে 2002 সালে। এসআইআর হওয়ার আগে নাম ছিল এ রাজ্যে 2002 সালের কথা বলছি 4,86,00,000 ভোটারে। এসআইআর হওয়ার পর সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয়
28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। অথচ তারপরেও আমাদের এই রাজ্যের ভোটার তালিকায় এত ওই কোট আনকোট ভুতুড়ে ভোটার ছিল, অথবা এত অনুপ্রবেশ হয়েছিল, এত জল মিশেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2004-05 সালে সংসদ উত্তাল করে দিয়েছিলেন। দেবাংশু আমার পরের বক্তা নিশ্চয়ই মানবে যে ন্যায্য কারণে করেছিলেন। অর্থাৎ এসআইআর হওয়ার পরেও জল ছিল, অথবা নতুন করে বেনজল ঢুকেছিল। অতএব 2002 থেকে 2004-এ যদি এই অবস্থা হয়, 2002 থেকে 2025-এ কী অবস্থা হয়েছে সহজেই আমরা সবাই অনুমান করতে পারি। তাহলে এখন এসআইআর নিয়ে তৃণমূলের আপত্তি কেন, এবং এসআইআরকে তৃণমূলের তো এই লজিকে স্বাগত জানানো উচিত? দেবাংশু। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি আজ অবধি প্রত্যেকটা জিনিসই, যে জিনিসগুলো তারা বা তাদের আনঅফিসিয়াল শাখা সংগঠনগুলো দিয়ে করিয়েছে, সেই প্রত্যেকটারই ভারতীয় জনতা পার্টির প্যাকেজিং খুব সুন্দর লোককে দেখানোর জন্য। প্যাকেজিংটা ভালো, কিন্তু ভেতরের প্রোডাক্টটা খাজা প্রোডাক্ট, যেটা খেলে আসলে শরীর খারাপ হয়। সেটা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অনেক উদাহরণ আমরা দেখেছি। যেমন নোটবন্দি ছিল, কালো টাকা যাবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে, কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল, কালো টাকারও ভাঙেনি, সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি। সেম অ্যাজ জিএসটি, সব কিছু নিয়ে আলাদা করে আলোচনা করে লাভ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বারবার একটা দেশের সাধারণ জনগণ কেন পরীক্ষায় বসবে? আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম বেসিক প্রশ্ন যেটা, আমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমাকে আমার রাষ্ট্র দিয়েছে, সেই ডকুমেন্টগুলো আমি যেচে বানাইনি। আধার কার্ড আমাকে ভারত সরকার দিয়েছে, ভোটার কার্ড আমাকে দেশের নির্বাচন কমিশন দিয়েছে, পাসপোর্ট আমাকে দেশের সরকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আমাকে দেশের সরকার দিয়েছে। তো এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনোটাই গ্রহণ করছেন না, তার মানে রাষ্ট্র নিজের দেওয়া কাগজ অস্বীকার করছে। আজকে যে আমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনের আগে সমীক্ষা জরুরি, এবং সমীক্ষা তুমি দেখো না, কালীগঞ্জে উপনির্বাচনের আগে একটা কেন্দ্র থেকে 6000 নাম বাদ গেল, তার মানে তো স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে হবে। আমার কথা হচ্ছে, এই প্রক্রিয়াগুলো তো এতদিন হচ্ছিলই, ন্যাচারালি প্রত্যেক ইলেকশনের আগেই হয়, কালীগঞ্জেও হয়েছে, কোনোদিন আপত্তি করেছি নাকি আমরা? এই স্পেশাল ব্যাপারটা আগে গুঁজে দেওয়ার পর কেন আপত্তি করছি? নামে আপত্তি না, নামে আপত্তি না, কামেও আপত্তি। আর তার স্পেসিফিক কারণটা হচ্ছে, এই নির্দিষ্ট জিনিসটার ক্ষেত্রে যে ডকুমেন্টেশনগুলোর প্রয়োজন হচ্ছে, এগুলো নিয়ে আগে তো এভাবে হয়নি। কালীগঞ্জের উপনির্বাচনে বলা হয়েছিল আপনার আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, বলা হয়েছিল? বলা হয়নি তো, তাই আমরা আগেও আপত্তি করিনি। আজকে করছি কেন? কারণ রাষ্ট্র তার দেওয়া কাগজই আমার থেকে কেড়ে নিয়ে বলছে ওটা জালি কাগজ। আরে আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয়, সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি, তাতে যে সরকারটা কেন্দ্রে গঠিত হয়েছে, তাহলে ওই সরকারটা তো জালি সরকার। তাহলে যে সরকারটা নিজে জালি, সে তার আরো 5টা নাগরিককে আঙুল দেখিয়ে কি করে জিজ্ঞেস করতে পারে তুই জালি না সত্যি বল? মানে যে ছাত্র নিজে ফেল করেছে, সে তো বাকিদের বলতে পারে না। আধার, ভোটার বা রেশনের মতো কালো কাগজ তোমারই ভাষায় যে কত জালি হয়, সেটা তো বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর জালি হয়। খানিকক্ষণ পরে বাংলাদেশি মডেলের কথা আমি বলছি, তাহলে এই এসআইআর এর ভ্যালিড ডকুমেন্টের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন অ্যালাউ করা হলো? ওটা জালি হয় না? না, ক্যাম্প করে বিলি হয়। হ্যাঁ, শুধু ক্যাম্প করে বিলি হয় না, এটা জালি হয়। তার সবচেয়ে বড় প্রমাণ তো কুকুরের নাম, ট্র্যাক্টরের নাম কদিন আগে দেখেছেন, ঠিক আছে? সেটা অবশ্য নির্বাচন কমিশন অস্বীকার করেছে, কিন্তু যাই হোক, দেওয়া জিনিসই তো নয় ওটা। নির্বাচন কমিশন অস্বীকার করবে কি করে? নির্বাচন কমিশন অস্বীকার করেছে কারণ কেউ একটা টুইট করেছিল নির্বাচন কমিশনকে মেনশন করে, তাই নির্বাচন কমিশন দায় ঝেড়ে বলেছে ওটা আমাদের দেওয়া নয়, আমরা গ্রহণই করিনি একদম। হ্যাঁ, এবার আমার বক্তব্য, নির্বাচন কমিশন দায় ঝাড়তেই পারেন ওটা, কারণ ওর তো দেওয়াই নয়, ফলে উনি অস্বীকার করেননি। এবার বক্তব্যের জায়গাটা যে সময় দুটো প্রশ্ন, এক হচ্ছে লাস্ট বাংলায় হয়েছে ধরুন 2002 সাল, আবার বলা হচ্ছে 2025। এই যে মাঝখানে 23টা বছর গেল, এই 23 বছর কেন হলো না? শুধু বাংলায় বলছি না, গোটা ভারতবর্ষে আপনি বিহারের নিরিখে বলুন। আচ্ছা, আমার একটা কথা বলুন, ইলেকশন কমিশন যদি মনে করে এসআইআর করবে, গোটা দেশে এই প্রসেসটা একবারে লোকসভা নির্বাচনের আগে করতে পারতো। গোটা দেশে এই প্রসেসটা করার পর ফ্রেশ ভোটার তালিকা নিয়ে আমরা লোকসভা নির্বাচনে ঢুকতাম। না, আমি একমত নই। প্রত্যেকটা নির্বাচনের আগে যে কোনো ধরনের সমীক্ষা হওয়া উচিত, এবং সেটা কাম্য। না, উচিত তো আমি বলছি স্পেশাল 24-এর আগে এসআইআর হলে আমি তো বলবো যে প্রত্যেক বছর বড় বিধানসভা নির্বাচন হলে তার আগে হওয়া উচিত। এবার আমার সমীক্ষা ছাড়া হয় নাকি? সুমন না, এখন বিষয় বলেনি, 2 মিনিট এখন আপনার সময় মতো বলবো না, তার কমই শেষ করবো। আমি বলছি যে দুটো কথা। এক হচ্ছে যে আপনি যদি দেখেন লোকসভা নির্বাচনের পরে যে 3টে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা মহারাষ্ট্র, একটা ঝাড়খণ্ড, এবং তারই সঙ্গে আরেকটা স্টেটের হয়েছে, মনে করতে পারছি না এখন। এই যে মহারাষ্ট্র, এতে দেখা গেল যে 5 বছরে 31 লাখ ভোটার বাড়লো, 5 মাসে 40 লাখ ভোটার বাড়লো। আপনি যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা দেখেন, এটা কিন্তু মূলত বাদ দেওয়ার উপরে ভিত্তি করে,
মূলত বাদ দেওয়া, মানে আমি আপনি এটা আলোচনা করছি যে 7.5 কোটির মধ্যে কত বাদ গেল, অ্যাডিশনের গল্প হচ্ছে না। তাহলে এই যে বাদ গেলর গল্প, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বাদের বদলে 40 লাখ অ্যাডিশন হলো, হয়ে ওখানে সরকার গঠন হলো। আমি কেন করছি প্রশ্নটা সুমনদা, লোকসভার আগে এই স্পেশাল গুজে যেটা আপনারা করছেন, মানে বিজেপি করছে, সরি ইলেকশন কমিশন করছে, তারা যদি এটা আগে করতো লোকসভার আগে, আমি যেটা আপনাদের যুক্তিতক্কেও বললাম, মানেটা এরকম নয় তো যে বিজেপি 400 পার নিয়ে কনফিডেন্ট ছিল, আজকে 400 পার তাদের হয়নি, তারা ধাক্কা খেয়েছে, আজকে 1 বছর ধরে সার্ভে করিয়ে তারা সেই জাতির নাম আমাকে যায় দেবাংশু যেটা বললো অর্ধেকটা বললো না, একদম ঠিক। এই এন্টার রিভিশনের পেছনে দেবাংশুদের দল তৃণমূল কংগ্রেসের বিরাট হাত আছে, এখন ওরা সেটা স্বীকার করছে না। যেই মুহূর্তে হরিয়ানা এবং মহারাষ্ট্রে একতরফা বিজেপি জিতল, তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করে বলছিলেন যে সাগরিকা দারুণ কাজ করেছে, ও প্রথম তুলেছে সারা দেশের এক ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে। পশ্চিমবাংলায় দেখুন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেল যে প্রত্যেকে এইবার আপনারা কিন্তু ভোটার তালিকা খুঁজুন, তৃণমূল কংগ্রেসের পুরো দল নেমে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন যে ভোটার তালিকা সংশোধন করতে হবে, এক ব্যক্তির নাম মহারাষ্ট্র থেকে আসছে কেন, গুজরাট থেকে আসছে কেন, হরিয়ানার থেকে আসছে কেন, রিভিশনের যদি মানে জন্য কোন একটি দল দাবি করে থাকে, প্রথম দাবিটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আজকে রিভিশনের জন্য একমাত্র যদি কেউ দায়ী হয় তোমরা দায়ী। বিষয়টা বুঝে বিষয়টা এটা ঠান্ডা মাথায় বললে হবে, উত্তেজিত হবে না। আমি একটা লাইন জাস্ট বলে দিই, আমি বলছি প্রথম দিন সুমনদা এই শোটায় এটা নিয়ে যখন আলোচনা করে, আপনার আগে আমি এই পয়েন্টটা বলেছিলাম যে ভুয়ো ভোটার সরাতে, ডুপ্লিকেট ভোটার তোলাতে আমরাই আজ থেকে 2 মাস আগে নেতাজি ইন্ডোরে মিটিং করেছি, কিন্তু আপনি এক আইডি নম্বরের টাকা শুরু করলে মৃত ভোটার বাদ দেওয়া, ডুপ্লিকেট ভোটার সরানো, একই ভোটার সরানো আপত্তি নেই, কিন্তু এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই আপত্তি আছে। বেশ দেখুন, আমি একটা জায়গায় দেবাংশুর সঙ্গে এত তর্ক বিতর্ক সত্ত্বেও একমত, সেটা হচ্ছে যে আধার কার্ড নাগরিকতার পরিচয়পত্র বলে প্রথমে ভোটার কার্ড তারপর আধার কার্ড করেছেন মানুষ, আমি যে রেশন কার্ডটা ধরছি না, আজকে যদি বলেন যে আধার কার্ডের ডেটা লিক হয়ে গেছে কিংবা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা, আবার বলছি আমার আপনার করের টাকায় আধার তৈরি হলো, সেই আধার ঘন্টার পর ঘন্টা 140 কোটি দেশবাসী লাইনে দাঁড়িয়ে তৈরি করালেন এবং তার কপি নিলেন, তা ল্যামিনেট করালেন, কিন্তু আমি বলছি যে তাহলে তার ভ্যালিডিটি কেন থাকলো না? তার মানে কোথাও একটা জাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যেটাকে রোখার ক্ষমতা না কেন্দ্রের ছিল না রাজ্যের ছিল, অথচ এই আমরা তো জানি কত সহজে এটা জাল হচ্ছে এবং প্রত্যেকটা ক্রাইম সিনের পেছনে একটু খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। সেইটা কেন আমাদের সরকার বাহাদুররা দায়িত্ব নিয়ে এই জিনিসটা করলেন, যে জিনিসটা নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে রাষ্ট্র নিজেই, নির্বাচন কমিশন নিজেই আর স্বীকৃতি দিতে রাজি নয়। কিন্তু আমি সরাসরি আবার অ্যাটম বোমের কথা এলো, বোম টোমের কথা হলে বারবার আলোচনা করা ভালো যদি তাতে ডিফিউজ করা যায়। রাহুল গান্ধী আজকে নির্বাচন কমিশনকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করলেন। গত 6 মাস ধরে কংগ্রেস নাকি তদন্ত করে যা পেয়েছে সেটা নিশ্চিদ্র প্রমাণ, সেই প্রমাণ নাকি অ্যাটম বোম। তার থেকেও বড় কথা, আমার পরবর্তী বক্তা সজল ঘোষের কাছে যাব, রাহুল বলছেন কোট অ্যান্ড কোট জাতীয় নির্বাচন কমিশন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে। দেখুন, এর আগেও যুক্তিতক্ক অনুষ্ঠানেও বলেছি যে স্বাধীনতার পর নির্বাচন কমিশনকে বিরোধীরা নানা সময় নানাভাবে আক্রমণ করেছে, কিন্তু এইভাবে এই ভাষায় আক্রমণ নজিরবিহীন। রাহুল গান্ধী বলছেন আধিকারিকরা যদি অবসরও নিয়ে নেন তাহলেও তারা ছাড়বেন না, তার কারণ জাতীয় নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে যুক্ত। আমি বলছি আক্রমণেরও অ্যাটম বোম হয়, জানেন তো? আমার মনে হচ্ছে সজল এটা আক্রমণের অ্যাটম বোম। দেখুন, আমি প্রথমেই অনুরোধ করব যে রাহুল গান্ধীকে যদি আপনার কাছে অ্যাটম বোমা থাকে ফাটিয়ে দিন, না ফাটালে এসব বলবেন না মোদিজি আবার কোথা থেকে 2-4টে ব্রাহ্মস ফাটিয়ে দেবে, পাকিস্তানের মতন দশা হবে। হ্যাঁ, সেই অ্যাটম বোম নিজেরাই লেজে গোবরে হয়ে যাবে। আসলে রাহুল গান্ধীর অ্যাটম বোমে কোনো বারুদ নেই, শুধু গ্যাস আছে যেখান থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না।
এর আগে উনি বলেছিলেন বোমে বারুদ অবশ্য থাকেও না, সে আমি জানি না, আমার জানা নেই। হ্যাঁ, আমি ওই বিশেষজ্ঞটা নয়, ওটা দেবাংশুরা বলতে পারবে। তো ঘটনা হচ্ছে বোম বিশেষজ্ঞ। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে দেখুন এগুলো হারার যুক্তি। আগে থেকে আমি কিছু কথা বলে রাখলাম, কারণ নির্বাচনে আমি হারবো, অর্ধেক জায়গায় প্রার্থী হবে না, সেগুলো আমি জানি, তাই এগুলো বলছি। আমার বক্তব্য হচ্ছে যে এই লোকটাই তো আওয়াজ তুলেছিলেন না চৌকিদার চোর হ্যাঁ, মামলা করেছিলেন না আদালতে, সে মামলার আজকে রেজাল্ট কি হলো? এমনি এমনি এই লোকটাকে পাপ্পু বলে ডাকা হয় না, এর পেছনে যথেষ্ট মানে কারণ আছে। এই যে নিজেকে প্রাসঙ্গিক করার জন্য আজকে এটা করেছেন। হ্যাঁ, অনেকদিন বাদে আপনারা রাহুল গান্ধীকে দেখালেন, তাকে দেখতে কেমন হয়েছে দেখতে পেলাম। নিউ লুকটা যদি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল একটা প্রেস কনফারেন্স নিয়ে এই যে তালিকা আজকে খসড়া প্রকাশিত হলো তাতে গ্রস মিস্টেক আছে যদি দেখাতে পারে, আমি বলছি নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে। নিশ্চয়ই হবে, আপনি যেটা বলছেন সেটা দেখাতে পারলে হবে, আর না দেখাতে পারলে ওনার ক্রেডিবিলিটি যাবে, যেটা বারবার গিয়েছে। আমার দেখুন, আপনি একটু আগে বলেছেন যে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেছে এবং কি কি কারণে বাদ গেছে। আমার মনে হয় তার সাথে একটাতেও আপনি সহমত ছাড়া অন্য কোনো মত হতে পারবেন না, যদি সেটা সঠিক হয়। আমার বক্তব্য হচ্ছে এটা আমরাও ধরে নেব যে এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হচ্ছে, যদি বা এটা পার্সিয়ালিটি করা হচ্ছে, যদি এই 65 লাখের মধ্যে 65 জন লোককে অন্তত কমপক্ষে এনে হাজির করা যায়, তাহলে মনে করব এই কথাটার গুরুত্ব আছে। তা নাহলে সব কথা গুরুত্বহীন, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এবার মুশকিল হচ্ছে এখানে তো মহারাষ্ট্রে যেমন বলছে যে ওখানে ভোটের লিস্টে নতুন নাম উঠেছে, এখানে তো নাম ওঠার জায়গা নেই, এখানে নাম বাদ যাওয়ার বিষয় নিয়ে চিন্তিত। মমতা ব্যানার্জি বারবার বলছেন একটিও নাম বাদ দিতে দেবো না, একটিও নাম বাদ দিতে দেবো না। আসলে এই যে মৃত ভোটার, লেফট ভোটার, এই মৃত ভোটাররাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মৃত সঞ্জীবনী সুধা। মানে এই নির্বাচনের বৈতরণী পার হতে গেলে দ্বিজেন মুখোপাধ্যায়দের ভোট না হলে এরা কোনোদিনই জিততে পারবে না। আর এই যে একটা লাইন আমার, এই যে ফেব্রুয়ারি মাসে ইন্ডোর স্টেডিয়ামে আমরা এখানে বসে দেখেছি এই দু হাতে দুটো এপিক কার্ডের নাম্বার, এটা হরিয়ানার, এটা ওই জলপাইগুড়ি, এটা কোচবিহারের, যিনি বলেছিলেন তিনি যদি আজকে এই এসআইআর না চান তাহলে এক কথায় যেটা বলতে হয় সেটা হচ্ছে, শুনতে খারাপ লাগলো, একে বলে ফেলা থুতু চাটা। মানে যিনি নিজে দাবি করেছিলেন আজকে নিজেই 6 মাস হয়নি, তিনি নিজেই উল্টো পথে হেঁটে বলছেন আমি করেঙ্গে। এর উত্তর দেবাংশু দেবে সজল, কিন্তু না কিন্তু কথা হচ্ছে যে ভোটার, আধার এবং রেশন কার্ড, এই তিনটের ভিত্তিতে আমি ওই তালিকার 11টা নথি দেখছিলাম, অধিকাংশ নথি এই তিনটের যে কোনো একটার ভিত্তিতে আমি অ্যাকোয়ার করতে পারি। এবার তুমি বলছো আমি মূল এই তিনটেই বাঁচবো না, আমি বলছি এটা প্রহসন নয়, তুমি নয় নির্বাচন কমিশন। আমি আপনাকে বলছি ওই তিনটে কাগজ ছাড়া যে তিনটে কাগজের কথা বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 3 দিন আগে দেখেছি তৃণমূল বিধায়ক ক্যাম্প করে বিলি করেছে। দাদা আমি বলছি ওই তিনটে, তার ভিত্তিতে সেটা নেবে, আধার নেবে না। আমি বলছি ঠিক, আপনি যেটা বলছেন আপনি ঠিক, কিন্তু আপনি বলুন এর ভিত্তিতেই 65 লাখের নাম বাদ গিয়েছে, বাকি লোকেদের নাম আছে বিহারে। তো এখানে বিহারের কিন্তু কোনো মানুষ, একটা মানুষকেও দাঁড় করাতে পারছেন না যারা বলবেন যে আমি যোগ্য ভোটার ছিলাম, এই 10টা কাগজ আমার কাছে ছিল না বলে আমার ভোটে নাম ওঠেনি, এটা কিন্তু আপনি দেখাতে পারছেন না এখন অবধি। আপনি যাই বলুন না কেন, এইগুলো এই কার্ডেও লেখা আছে এটা আপনার ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র নয়, এটা কিন্তু পরিষ্কার লেখা আছে। পাশাপাশি দিনের পর দিন সুপ্রিম কোর্ট, আমি নির্দেশ বলবো না, কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট ভাষায় কেন্দ্র সরকারকে বলেছে বিবেচনা করে দেখতে যে এই তিনটে পরিচয়পত্রের একটাকে অন্তত মান্যতা দেয়া যায় কিনা। আপনি এটাও কিন্তু ওই জলের গ্লাসের অর্ধেকটা বললেন না কেন, কিন্তু কোথাও পাশাপাশি এটাও বলেছে যে গড়পড়তা যদি দেখা যায় যে নাম বাদ গেছে গণহারে, তাহলে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করবে। আপনি করুক, কিন্তু গণহারে তো যায়নি। 2002 সালে যখন 13তম রিভিশন হচ্ছিল, যখন 4 লাখ ভোটার ছিল, যখন দেখা যেত প্রতি 5 বছর অন্তর রিভিশন হয়, তো 4 কোটি ভোটার ছিল, যখন 4 কোটি কত 86 লাখ ভোটার আপনার কথা অনুযায়ী, তখন 28 লাখ লোকের বাদ গেছে। তো এখন যদি পশ্চিমবঙ্গে 56 লাখ ভোটের নাম বাদ যায়, এগুলোর কোনো কারণে যায়নি। 11-12% লোক কাগজ জমা দিতে পারেনি বিহারে, আর সবাই কিন্তু কাগজ জমা করে দিয়েছে। আমি এবার বলি, ও একটা ভালো কথা বলেছে যে কেন্দ্রীয় সরকারের সব হচ্ছে প্যাকেজিং খুব সুন্দর আর ভেতরে সব খাজা। মানে ও কিন্তু দিদির খাজাকে কটাক্ষ করলো কিনা আমার জানা নেই। আমি বলছি রাষ্ট্রের খারাপ
এই যে ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে কেন্দ্রীয় সরকারে বিজেপির যারা জিতেছে তারা সবাই জালি। মাথায় রাখতে হবে এই ভোটে দেবাংশুরাও যেখানে যেখানে জিতেছে এই কাগজ দিয়ে, তাহলে তারাও জালি। যাবো, কিন্তু আমি আবার বলবো সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট বক্তব্য আমরা শুনেছি, সেটা হচ্ছে যে যদি আধার, ভোটার এবং রেশন কার্ড জাল হয় তাহলে সমস্ত নথি, এই 11টা নথিও জাল হতে পারে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বক্তব্য অত্যন্ত অস্পষ্ট, আই রিপিট, অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, আমি 2-3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, আগে দুটো পয়েন্ট বলি। প্রথম কথা, মৃত ভোটার হচ্ছে তৃণমূলের সঞ্জীবনী সুধা যেটা বললো। আমার বক্তব্য হচ্ছে বুথে বুথে তো বিজেপির এজেন্টরা আছে, সব পার্টির এজেন্টরা থাকে। দাদা আমি একটু বলে নিও পয়েন্টগুলো। আমি বলছি যে মৃত ভোটারগুলো আছে সেগুলো বিজেপির এজেন্টদের কাজ ধরিয়ে দেওয়া ইলেকশনের আগে। তোমাদের এজেন্টদের কাজ এটাকে জোর করে ভোট দেওয়া। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি দ্বিজেন বাবুকে কাট ধরার কথা ছিল। এক সেকেন্ড, না না, আমার দ্বিজেন মুখোপাধ্যায় তার মৃত্যুর পর ভোট দিতে যে ফিরে এলেন আর রসিকতা মার্জনা করবেন যে তার কার্ডে ভোটটা পড়ে গেল, তার জন্য দায় কি বিরোধী এজেন্টের? আমি ধরে নিচ্ছি বিরোধী এজেন্ট কেউ ছিল না ওখানে। শুধু বিরোধী এজেন্ট কেন, বিরোধী এজেন্ট, শাসক এজেন্ট যারা ছিল সবারই দায়। আমি বলবো নির্বাচন কমিশনেরও দায়। আমি বলছি 2 নম্বর কথা সুমন দা, সেটা হচ্ছে যে যদি বিজেপি, যেটা ইলেকশন কমিশনকে তারা ডিফেন্ড করছে খুব স্বাভাবিকভাবে, যদি স্বচ্ছই কথা বলুন সুমন দা, এই এসআইআর প্রসেস আপনারা বলছেন না যে আগে 13 বার হয়েছে, বিশ্বনাথ বলছিলেন। আচ্ছা, আগের 13 বার এবারের মধ্যে একটা বড় তফাৎ আছে। কি বড় তফাৎ? সেই বড় তফাৎটা হচ্ছে এর আগে যে 13 বার হয়েছে তখন ইলেকশন কমিশনার চুজ করতো সরকারের একজন প্রতিনিধি, বিরোধী দলের একজন প্রতিনিধি, সুপ্রিম কোর্টের। আজকের দিনে সরকার যখন সুপ্রিম কোর্টের একজনকে সরিয়ে দিয়ে সরকারি প্রতিনিধি 2 জন বাড়িয়ে দেয়, কেন করে তারা? 2 নম্বর বক্তব্য হচ্ছে রাহুল গান্ধী। আমি বলছি রাহুল গান্ধী যদি ডিফেন্ড করে আমার কাজ হবে। আর আমি এখনো এতজন বক্তা বলেন, 10 সেকেন্ড নেব। কদিন আগে দিল্লির একটা কেস দেখলাম, মমতা ব্যানার্জি টুইট করেছিলেন, তারপর দিল্লি পুলিশের টুইট হলো, তারপর মমতা ব্যানার্জি তাদেরকে নিয়ে এসে ওখান থেকে এখানে দিল্লি পুলিশ মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলছে, এবার কুকুরটাও মিথ্যে বলে দিয়েছে ইলেকশন কমিশন। আমার প্রশ্ন হচ্ছে কুকুরটাকে নিয়ে ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন আমি বলছি কুকুরটাকে নিয়ে এসে আবার প্রেস কনফারেন্স কমিশনের টুইটটা পড়ো কি লিখেছে। এইটা নিয়ে তুমি আগের দিন যুক্তিতর্কে কত চিৎকার করলে। জেনুইন সার্টিফিকেট। তোমরা একটা তথ্য ঠিক করে দিয়ে, জাস্ট দেবাংশু যেটা বললো, ইলেকশন কমিশন কিন্তু সিঙ্গেল ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত হয়েছে 88 সাল পর্যন্ত। মানে মনে রাখবেন, সেটা কিন্তু সরাসরি মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই নিয়োগ হতো, মানে তার নিয়োগ হতো। আর তারপরে কিন্তু যে মানে 3 সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশন, সেখানেও কিন্তু মানে মানে অ্যাপয়েন্টমেন্ট কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারাই অ্যাপয়েন্টমেন্ট করতেন। এই সম্প্রতি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটা করতে গিয়ে কিন্তু জিনিসটা হলো তো 2:1, এটা সাম্প্রতিককালে হয়েছে। হলো তো, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভাই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কলিজিয়াম হবে তার মাধ্যমে নির্বাচিত চলছিল। কিন্তু হঠাৎ করে আইনটা পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের ভীষণ আপত্তির জায়গা। কিন্তু আমি বলছি যে দেবাংশু যেটা বলছে, না এই 13 বার যে হয়েছে তাতে কোনো জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল না। প্রধানমন্ত্রী নিয়োগ ছিল না, তো এখন রাখলো না কেন? একটা অগণতান্ত্রিক উদাহরণ, আরেকটা অগণতান্ত্রিক উদাহরণকে অ্যাপ্রুভ করতে পারেন। আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে দ্রুত পরের প্রতিবেদন, সেটা হচ্ছে বিএলওদের সঙ্গে যারা বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ, তাদের নিয়ে শাসক বিরোধী যে টারাপোড়েনের প্রথম অধ্যায়টা গতকাল বিস্তারিত দেখিয়েছি এবং আলোচনা করেছি। বিএলএ লেভেলে ঠিক কি হচ্ছে, কোথায় সংকট, কোথায় ধোঁয়াশা, দেখাবো। যে আজকে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারের ভোটার লিস্টের ওই তালিকা দেখে। পশ্চিমবঙ্গে আলটিমেটলি তৃণমূল আবার আসবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার্যত সুনামি এনেছে। তৃণমূল বিজেপির মধ্যে চলছে জোর তাল ঠোকাঠুকি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন তারা মানবেন না। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তৃণমূল ভোটার তালিকার বিশেষ সংশোধনের তীব্র বিরোধিতা করলেও সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শেষ করতে বলেছে নির্বাচন কমিশন। আর সূত্রের খবর,
তারপরই বিএলএ নিয়োগের জন্য এ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে সিইওর দফতর। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বুথ লেভেল অফিসার বা বিএলওদের পাশাপাশি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ, যারা আদতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ বিএলওদের সঙ্গে বিএলএরাই প্রত্যেক ভোটারের বাড়িতে যান। এই প্রেক্ষাপটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজনৈতিক দলগুলির কাছে যে চিঠি গেছে, সেখানে বলা হয়েছে অবিলম্বে বিএলএদের নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা করতে, যাতে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া চলার সময় বিএলএদের সঙ্গে পাওয়া যায়, কারণ তাদের সক্রিয় অংশগ্রহণ গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিঠিতে জেলা এবং বিধানসভা কেন্দ্র অনুযায়ী বিএলএদের সংখ্যা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কাছে পাঠান, যাতে আমরা সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরোধী তৃণমূল কি আদৌ নির্বাচন কমিশনের কাছে বুথ লেভেল এজেন্টের তালিকা জমা দেবে? তৃণমূল কংগ্রেসের সাথে জনসমর্থন আছে, কারণ মমতা ব্যানার্জির প্রকল্পগুলো মানুষ গ্রহণ করে। মমতা ব্যানার্জির দলের পাশে তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমর্থন রয়েছে। বৈধ ভোটারের নাম, বৈধ নাগরিকের নাম যদি বাদ দেওয়ার চক্রান্ত হয়, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেবে, সর্বশক্তি দিয়ে রুখবে। অন্যদিকে এই প্রশ্ন উঠছে, রাজ্যের সব জায়গায় বুথ লেভেল এজেন্ট দেওয়ার মতন সংগঠনের জোর কি বিজেপি বা সিপিএম এর আছে? বিজেপির বুথ এজেন্ট সর্বক্ষেত্রে আছে, অতএব তৃণমূল যদি ভেবে থাকে ওদেরই আছে, তা নয়। ভারতীয় জনতা পার্টির তৃণমূলের চেয়েও বেশি মাত্রায় আছে। নিয়োগ করে যেটা জেনুইন সেটার পক্ষে দাঁড়ানো উচিত। মৃত মানুষের নাম বাদ যাক, ডাবল এন্ট্রি বাদ যাক, ভূত বাদ যাক, জেনুইন লোকের নাম আসুক। ভোটার লিস্ট যেন ভোটারদের জন্য হয়, মানুষের জন্য হয়, তাকে দাগিয়ে দেবার জন্য না। শেষ অবধি পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়, আর সেক্ষেত্রে তৃণমূল কি করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রুমা পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমি গতকালও বাম নেতাদের বক্তব্য খুব মন দিয়ে শুনেছি। এক যাত্রায় প্রশ্ন একটাই, পৃথক ফল হয় নাকি? বিহারে এসআইআর হচ্ছে খুব খারাপ, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়াটা জরুরি। বাম নেতারা বলছেন যে পশ্চিমবঙ্গে অন্তত 50 লক্ষ নাম বাদ পড়বে। আর সুজন চক্রবর্তী সকালে বলছিলেন যে এ রাজ্যের প্রত্যেক বুথে 50 থেকে 60টা ভুয়ো ভোটার পাওয়া যাবে। কিন্তু একটা সর্বভারতীয় পার্টি বিহারের এসআইআরের ক্ষেত্রে একটা অবস্থান, আর পশ্চিমবঙ্গের এসআইআরের ক্ষেত্রে আরেকটা অবস্থান। আমার পরবর্তী বক্তা সায়নদীপ বলেই আমার প্রশ্ন থাকবে, এটা কি দ্বিচারিতা নয়? আমাদের মধ্যে কোনো দ্বিচারিতা নেই সুমনদা। আমি তার আগে শুরুতে ওই সজলকে বলি যে মোদিজি ব্রহ্মোস ফাটানোর আগে যেন ট্রাম্পের ফোনটা না ধরেন, তাহলে আবার ব্রহ্মোস ফাটবে না। সারা জীবনই এই ভোটের আগে স্পেশাল সামারি রিভিশন হয়, এখন আবার ইন্টেন্সিভ রিভিশন। অতীতে হতো, বিশ্বনাথদা বলেছেন, এর আগে 13 বার হয়েছে, এটা 14 বার হচ্ছে। কিন্তু দুঃখের হলো, যে রাজ্যে বিজেপির হাল খারাপ হয় সেখানেই ভোটের কয়েক মাস আগে এই এসআইআর এর কাজটা শুরু হয়েছে। সে মহারাষ্ট্র হতে পারে, বিহার হতে পারে, এবং ওয়েস্ট বেঙ্গল। এখন এখানেই ডাল মে কুচ কালা হয় কিনা আমাদের ভয় লাগছে। এত সব এসআইআর এর বেশি প্রয়োজন হতো না, যদি টাইম মতন জনগণনাটা করা যেত, তাহলেই এসআইআর কাজটা অনেক সহজ হয়ে যেত। এই যে মৃত ভোটারের নামটা বাদ চলে যেত যদি জনগণনাটা ঠিক টাইমে হতো, সেসব না করে মানুষ খেকো বাঘ আর ভোটার খেকো নির্বাচন কমিশন, এটা গোটা দেশের মানুষের পক্ষেই কিন্তু বিপজ্জনক। আমি মনে করি নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপর মানুষের অনেক ভরসা, বিপুল শক্তিশালী। বাল সাহেব ঠাকরের মতন প্রভাবশালী নেতাকে 6 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি এই নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্বাচন কমিশন যদি বিজেপির এজেন্ডের মতন কাজ করেন, তাহলে সেটা খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে, ফ্রেশ ভোটার লিস্ট যুক্ত হবে, জেনুইন ভোটারদের নাম যুক্ত করতে হবে। আমাদের পার্টির দাবি, দিস্তা কাগজ নির্বাচন কমিশনের কাছে আমরা জমা দিয়ে এসেছি, কোথায় তার কি হয়েছে? আর এই তৃণমূল কংগ্রেস এই ভুয়ো মৃত ভুতুরে অন্য জায়গায় পার্মানেন্টলি চলে গেছে, এই ভোটারদের ভোটে ছাপ্পা মেরে ভোটে যেতে, তারপর চুরি ধর্ষণ করার পর বলবে ভোটে জিতেছি 7 খুন মাপ। এই 7.5 লাখ ভোটে নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বানিয়ে 24-এর ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছেন। কোথায়? তৃণমূলকে এই সুযোগ দিতে নির্বাচন কমিশনের তো কোনো কুণ্ঠা হয়নি।
কিন্তু এখন যদি নির্বাচন কমিশন মহারাষ্ট্রে বা এই এখন বিহারে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা হয় এবং তার জন্য শুধু নাগরিকদের নাম বাদ দেওয়ার এটাও তো সেই একই লজিক হচ্ছে যে বিহারে হলে সেটা হচ্ছে বিজেপিকে সুবিধা দেওয়ার প্রচেষ্টা, আর পশ্চিমবঙ্গে হলে সেটা খুব দরকার, তার কারণ জল মিশে আছে তালিকে। খুব কারেক্ট পয়েন্ট যেটা আপনি বলেছেন, আমি এইখানেই বলছি যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বাপ ঠাকুরদার কাগজ নিয়ে আসার প্রয়োজন কেন দরকার হয়? এই এখন যে বিহারে সেই বাপ ঠাকুরদার কাগজ দেখাতে হবে, আর কাগজ দেখাতে না পারলে একটাই কারণ হচ্ছে যে গণহারে আধার, আমি এক্ষুনি দেখাবো বাংলাদেশের মডেল, বাংলাদেশের নাগরিক দুটো আধার কার্ড, যেটা ইচ্ছে বেছে নাও। আমি বলছি গণহারে এই আধার, এই ভোটার কার্ড এবং রেশন কার্ড তো বাদই দাও, গণহারে জাল হয়েছে বলে। আমি বলছি এই অজুহাত ব্যবহার করেই আসামে 19 লক্ষ ভোটারকে ডি ভোটার বানানো হয়েছে এই বাপ ঠাকুরদার কাগজ দেখানোর নাম করে। তারা এখন অনেকে আতঙ্কে ভুগছে এবং তাদের একটা ভয়ঙ্কর সীমাহীন দুর্দশার মধ্যে হচ্ছে। আমি বলছি রাষ্ট্রের কি করা উচিত? আমি বলছি তুমি আমি দুজনেই মানবো যে প্রচুর জল মিশে আছে, বেনো জল মিশে আছে লিস্টে। এবার রাষ্ট্র কি করবে, কি দেখবে? তুমি আধার দেখলে সেই জাল আধার, গণহারে জাল হয়েছে। মৃত ভোটার, আমি একটা উদাহরণ বলছি, মৃত ভোটারদের নামের তালিকা বাদ দেওয়ার জন্য শ্মশানে মৃত্যুর পর বা কবরস্থানে শেষকৃত্যের পর প্রত্যেকে এখন ভোটার এপিক কার্ডটা জমা দিয়ে দিতে হয়। নির্বাচন কমিশন লোকাল বডি থেকে ওইটা নিয়ে প্রথমে তো এই মৃত ভোটারদের তালিকার নামটা ইজিলি বাদ দিয়ে উদাহরণ দিলাম। হতে যেও না। আর আধার এপিক যেটা আপনি বলেছেন সরকার দিয়েছে, বলছে সরকারই এখন এটা সরকার তো চূড়ান্ত ব্যর্থ। এই তালিকা দিয়েছেন, সেই 11টাই কি গ্রহণযোগ্য? সেটাও কি অ্যাকসেপ্টেড? এই যে যারা আধার কার্ড বানাচ্ছে, এপিক কার্ড বানাচ্ছে প্রাইভেট সংস্থা, তারাই আবার সেরকম যে ওই 11টার মধ্যে আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেখেছি যেটা কি ডবল গণহারে বিলি হচ্ছে। আমাদের এই জায়গাগুলোতে আপত্তি। আর নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিকত্ব বিচার করা, আর নির্বাচন কমিশন 2003-এর আগে একরকম ভোটার আর 2003-এর পরের একরকম ভোটার, এটাকে পার্থক্য করতে পারে না। 2024-এ ভোটে জিতলো যারা, সেই ভোটাররা এখন তাদের ভোটে জিতলো, সেই ভোটাররা এখন বাদ কেন? আমি শেষ করতে হবে, আমি তোমার সময় ডিস্টার্ব করিনি। এসআইআর কে তুমি সমর্থন করো না করো না, না এত কথা নয়। এসআইআর তুমি পশ্চিমবঙ্গে সমর্থন করো না করো না, আমি বলছি যে আমার শেষ করতে হবে। এসআইআর এর সমর্থন করো না করো না, আমি বলছি যে বিহার আমি শেষ করিনি, আমি বলছি বিহার আমি স্পেশাল সামাজিক ডিভিশনকে সমর্থন করি, আমি বলতে দেবো না। আমি বলছি যে বিহারকে টার্গেট করা হলো কেন? লাস্ট 2024-এর ভোটে এনডিএ এবং মহাগঠবন্ধনের ভোটের পার্থক্য ছিল মাত্র 1%-এরও কম। তাই কি বিহারকে টার্গেট করা হচ্ছে? এবং তাই কিন্তু আমার বক্তব্য আমি এখনো ক্লিয়ার হলাম না, বাংলায় তোমরা এসআইআর চাইছো তো, বিরোধিতা করছো না? স্পেশাল সামারি রিভিশন যেটা প্রতিটা ভোটের আগে হয়, সেটাই বাংলাতে ফ্রি ফেয়ার ফ্রেশ ভোট তৈরি করতে এবং জেনুইন ভোটারদের ভোটে নাম ঢোকাতে। মানে আমি বলছি আমার মনে হচ্ছে রাহুল গান্ধী আর নির্বাচন কমিশনের কর্ণধার স্টুডিওতে বসে আছে, ও চাইলো আর সজল দিল। আমার একটা লজিক্যাল প্রশ্ন সুমনদা, এক সেকেন্ড আছে, আমার প্রশ্ন হচ্ছে সুমনদা, 1% যদি ডিফারেন্স হয়, 1% যদি ডিফারেন্স হয়, মৃত ভোটার থাকলে তো বিজেপির লাভ। বিহারে যদি মৃত ভোটার থাকে, শাসক দল সেগুলো ব্যবহার করে, আমরা জানি শাসক দলে মেশিনারি থাকে। আপনি খুব ভালো যুক্তি দেন। বিহারে যা ভোটার তার 50% ভোট পড়ে, আমাদের রাজ্যে 80-90% ভোট পড়ে। তারপরে আমি জাস্ট দুটো পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে যে বিশ্বনাথদার এই বক্তব্য, বারবার বিশ্বনাথদা মৃত ভোটার বলছে, মৃত ভোটার সরানো নিয়ে কারোর আপত্তি নেই, প্রবলেম হচ্ছে কাগজপত্র নিয়ে। আর একটা বক্তব্য হচ্ছে, আমি দুটো লাইন জাস্ট বলি, এখানে বামেদের দাদা যিনি, তিনি বললেন যে প্রত্যেক নির্বাচন তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে যেতে, তারপরে বলে হয়ে যায়। আমি একটু বলবো এই ঘন্টাখানেক সঙ্গে সুমনেরই 2016 ভোটের রেজাল্টের দিনের একটু ক্লিপিংটা পুরনো বার করে দেখতে, বাম নেতারা এসে ভোটের নিয়ে কি বলেছিলেন। সূর্যকান্ত মিশ্র ভোট ভালো হয়েছে বলে ডবল সেঞ্চুরি কথা বলেছিলেন। থার্ড বক্তব্য সুমন্ত, যে বেসিক প্রশ্নটা আরেকবার আমি জাস্ট লাস্ট বলছি, এবং খাসির মাংস রান্না হচ্ছে, এখন সেই খাসির মাংস রান্না হচ্ছে, আপনার প্লেটের সামনে সার্ভও করা হচ্ছে, আপনি খেতে যাবেন, তারপর এখন কুকুর ছিল শুভেন্দুকে একটু দাঁড়া, আমি বলছি সুমনদা শুনুন, আমি যেটা বলছি যে আপনার সামনে সার্ভ করা হলো, আপনি খেতে যাবেন, তখন জানতে পারলেন যে তেলে কষানো হয়েছে, তেলটা পচা,
আপনি তো খাসির মাংসটা খাবেন না। আলটিমেট বক্তব্য যে খাসির মাংসটার বেশ তো দেবাংশুকে দিয়ে দেন। আরে ভাই এলোমেলো দেবাংশু একাকে না গোটা দেশকে খাওয়াচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে তেলটা যদি বেশ হয় আর এই ভোটারটা যদি বেশ হয় তাহলে তেলটা দিয়ে যে খাসির মাংসটা তৈরি হয়েছে না ওটা আমাদের দেশের সরকার। আমার বক্তব্য খুব পরিষ্কার একদম, কিন্তু আমি বলছি 2024-কে বেস করে 2026-এ ভোট হতে পারবে না, হতে পারে না। ও বলছিল যে পশ্চিমবাংলা একটা বাই ইলেকশনে বাইরে থেকে বাবা বামপন্থীদের ভোট দেওয়ার অপরাধে 9 বছরের মেয়েকে বোমা মেরে খুন করে দেওয়া হয়, আপনি সেখানে মনে করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়? আমি এক লাইন বলি, সেটা হচ্ছে যে বিহারে 50% ভোট হয়। 65 লাখ ভোট যদি বাদ যায়, যারা ছিল না, যারা এদেরকে থাকে না মৃত, তাহলে এমনি ওটা 70%। তাহলে 70% এমনিটাই হয়ে যাবে। আরে 50% ভোট পড়ে তো, কারণ সেখানে 65 লাখ জল ছিল, সেই 65 লাখ জল যদি বেরিয়ে যায় এবারে এমনিতেই 75 লাখ। দেখুন, আবার বলবো, গতকালই বিস্তারিত আলোচনা করেছি যে বিএলওরা ত্রিমুখী আক্রমণে প্রায় ত্রিফলার মুখোমুখি। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, নির্বাচন কমিশন সবাই চোখ রাঙাচ্ছেন বিএলওদের। এবার বিএলওকে কিন্তু কাজটা করতে হয় বিএলএ মানে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে। শাসক বিরোধী সব দলের এজেন্টরা এই বিএলএ হিসেবে থাকবেন। ওপর থেকে নেতা নেত্রীদের হুঁশিয়ারির পর নিচুতলার এজেন্টরাও চূড়ান্ত অ্যাগ্রেসিভ হয়ে থাকবেন, এটা স্বাভাবিক। আমার পরের বক্তা বিএলওদের একাংশের প্রতিনিধি নীলকান্ত ঘোষের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই রাজ্যে, যে রাজ্যে ভোটের দিন মৃতেরাও জেগে ওঠেন, দ্বিজেন মুখোপাধ্যায়ের কার্ডেও ভোট পড়ে যায়, সেই রাজ্যে বিএলওরা নাম বাদ দেবেন কি করে? আমি বলছি, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে আগে থেকে, প্রক্রিয়া শুরুর আগে থেকে যে ধরনের হুঁশিয়ারি আসছে, বিএলওরা তাদের কাজটা করার সাহস পাবেন তো? আমি বলতে এসেছি মূলত শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে, এবং অবশ্যই যে শিক্ষক সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য একমাত্র মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA কাজটা করে থাকছে। আজকে স্টুডিওতেও আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দল যারা ক্ষমতা লিপ্সু, যারা ক্ষমতাসীন, তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব সেটা একটা চলছে, এবং সুমনদা খুব সুন্দর বলেছেন যে ত্রিমুখী দ্বন্দ্ব। হ্যাঁ, এই ত্রিমুখী দ্বন্দ্ব, ত্রিশক্তি সংগ্রাম আমরা ইতিহাসে পড়েছিলাম যে হ্যাঁ, পাল প্রতিহার রাষ্ট্রকূটদের একটা সংগ্রাম ছিল, যাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হতো। কিন্তু আমরাও একটা ত্রিশক্তির এজেন্ট। কারা তারা? আমাদেরকে কাজ করতে হয় শিক্ষকদের নিয়ে, আমাদেরকে কাজ করতে হয় ছাত্রদের নিয়ে, আমাদেরকে কাজ করতে হয় শিক্ষা প্রশাসনকে নিয়ে। আজকে যারা এখানে আছেন তারা হয় ক্ষমতায় আসবেন কিংবা ক্ষমতা পাবার জন্য তারা আসক্তিতে ভুগছেন, কিন্তু আমরা কাজের কথা বলবো বলে এখানে এসেছি। আমরা কি শুধুমাত্র এই চাপানুতোর দ্বন্দ্ব সংগ্রাম এইসব করতে থাকবো? তাহলে শরৎচন্দ্র যে কথাটা বলেছিলেন যে যারা দরিদ্র, যারা অসহায়, যাদের সব পেয়েও কিছুই তাদের নেই, এরকম মানুষের কথা কার কাছে আমরা বলবো? তাহলে মানুষের কথা, এই ছাত্রদের কথা কোথায় আমরা বলবো? তাহলে আমাদের ছাত্রদের কথা তো বলতেই হবে। যদি টিচারকে ক্রমশ তার মূল কাজ থেকে সরিয়ে আনা হয়, তাহলে এই দ্বন্দ্ব সংগ্রামের ভেতর দিয়ে মূলত যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যে স্কুল এডুকেশন ক্ষতিগ্রস্ত হবে। এখানে তো চাপানুতোর চলবে, শাসন ক্ষমতায় আসার জন্য চলবে। নির্বাচন কমিশন বলবে যে যারা বিএলও হবেন, যদি টিচারকে একান্তই হতে বাধ্য হতে হয়, তারা তো নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করবেন। তার জন্য তারা এই শাসক দলের এজেন্ট, বিরোধী দলের এজেন্ট, তারা ব্যাপকভাবে চাপ তৈরি করবেন। কিন্তু এই চাপের বাইরে থেকে যে কথাটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে যে এই স্কুলগুলোতে পড়াবে কারা? স্কুলগুলোতে টিচার নেই, এমন এমন জায়গায় স্কুলেতে আজকে যদি আমি একটা দুটো উদাহরণ দিই, শুধু যে পুরুলিয়ার বড়াম হাই স্কুলের হেডমাস্টার ললিত কিশোর মাহাতো, হেডমাস্টার একটা হায়ার সেকেন্ডারি স্কুলের, তাকে বিএলও করে দেওয়া হয়েছে। তার স্কুলটা রক্ষা করবে কে? কে দেখবে তার স্কুলের পরীক্ষা কিভাবে হবে? হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কিভাবে হবে? এই যে সেপ্টেম্বরের 8 থেকে সেপ্টেম্বরের 22 পর্যন্ত পরীক্ষা, কে চালাবেন তার পরীক্ষা? এই বিষয়টাতে কেউ কথা বলছেন না। কেউ কথা বলছেন না যে একটা তেঁতুলবেড়িয়া হাই স্কুল খেজুরি 1 নম্বর ব্লকের একমাত্র ইংরেজি শিক্ষক, তিনি কাজটা করবেন, স্কুলের কাজটা করবেন বলে তিনি বিএলওর এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করেননি, তাকে শোকজ দেওয়া হচ্ছে বারবার 3 বার। তার অপরাধটা কোথায়?
তার অপরাধ এটাই যে তিনি ছাত্র স্বার্থের জন্য কথা বলবেন, তিনি ছাত্র স্বার্থের রক্ষা করতে যাবেন। আমরা কিসের জন্য অ্যাপয়েন্টেড, যে কাজের জন্য আমরা অ্যাপয়েন্টেড সেই কাজটাকে আমরা অবহেলা করে আমরা বাকি কাজটা করতে থাকবো। তাদের কাকে শাসন ক্ষমতায় আসতে হবে, কাকে শাসন ক্ষমতায় ফেলতে হবে, এই লড়াইয়ের জন্য এই শিক্ষক সংগঠন বা এই শিক্ষক প্রতিনিধিরা নেই। তারা আছে মূলত এটা বলার জন্যে যে এই কাজ করার জন্য নির্বাচন কমিশনের উচিত ছিল যে একেবারে স্থায়ী নিয়োগ করা। 5 বছরে 3 বার করে ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, পার্লামেন্টারি ইলেকশন হবে, তার জন্য স্থায়ী কর্মী নিয়োগ করবে না কেন? বছরে 2 কোটি চাকরি বলুন আর রাজ্য সরকারের যা চাকরি বলুন, এই চাকরি তো নির্বাচন কমিশন নিজেই দিতে পারত। তারা কেন এই রকম ভাড়াটে সৈনিক নিয়ে, ডেপুটেড কর্মচারী নিয়ে তারা কাজ করতে থাকবে? তাদের তো স্থায়ী কর্মচারী, স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার তাদের তৈরি করা উচিত ছিল, যেটা তারা করছেন না। এবং তারা বারে বারে দেখা যাচ্ছে যে হ্যাঁ নির্বাচন হবে, কিসের জন্য না? অ্যাট দি কস্ট অফ এডুকেশন, অ্যাট দি কস্ট অফ দি ইনফ্রাস্ট্রাকচারাল ডাউনট্রোডেন পিপল, ডাউনট্রোডেন স্টুডেন্ট, তাদের জন্য কাজ করতে হবে। আর আমরা যাদের জন্য অ্যাপয়েন্টেড হলাম তাদের জন্য আমরা কাজ করব না, এটা কখনো হতে পারে না। প্রথম কথা হলো যে শুধু বিএলও হওয়ার জন্যই এডুকেশন সিস্টেম লাটে উঠে গেছে পশ্চিমবঙ্গের, এরকম ব্যাপার নয়। অনেকদিন ধরেই 2011 পর এডুকেশন সিস্টেম লাটে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে ঠিকই, কিন্তু ওনার সঙ্গে একমত হেডমাস্টার তাকেও যদি বিএলও দায়িত্ব দেওয়া হয় সেটা খুব কঠিন ব্যাপার। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যেভাবে বিএলওদের আক্রমণ করলেন কয়েকদিন আগে, এর আগে আমরা দেখেছি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিক। আমার কথা শেষ করতে দিন। পরীক্ষা ব্যবস্থার ভেতরেতে আমরা বোর্ডের কাছে কাজ করি, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে পরীক্ষার ডিউটি আমাদের বাউন্ডেড ডিউটি, আমাদের পরীক্ষা পরিচালনা করতে হবে, খাতা দেখতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে, মার্কস আপলোড করতে হবে, পাবলিকেশন অফ রেজাল্ট হবে। এই বাউন্ডেড ডিউটির মাঝখানে ইলেকশন কমিশন আমাকে আবার বাউন্ড করতে পারে কি তার কি কোনো নৈতিক অধিকার আছে? নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই। এই চাপানো করে লড়াই আপনারা করতে থাকুন। আমি বলছি আমি সকাল থেকে সংবাদ মাধ্যম দেখে ধন্যবাদ আপনাকে বলিনি। আমি বলছি সকাল থেকে সংবাদ মাধ্যম দেখে আমার যেইটুকু মনে হয়েছিল যে মানে যেরকম দেখছিলাম প্রতিবেদন আর কি, বিএলওরা তারা প্রত্যেকে ভীত, সন্ত্রস্ত, ত্রিমুখী চাপ নিয়ে। এখন তাদের একাংশের নেতা বলে যিনি এসছেন তার বক্তব্য শুনে আমার মনে হলো তার ইস্যুটা সম্পূর্ণ আলাদা এবং এটা নিয়ে আলোচনা হতে পারে, অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু ভীত সন্ত্রস্ত তারা, এটা আমার ওনার কথাতে কোনো জায়গায় মনে হলো না যে ত্রিমুখী আক্রমণ বা এই টাইপের সত্যি কিছু আছে। শুরুতেই পাল ইত্যাদি ইতিহাসের কিছু উদাহরণ তুলে ধরে বাকিটা কিন্তু কিভাবে চলবে বলেছে। দেখোনি আমি পরপর দেখাবো মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা এবং নির্বাচন কমিশন যা দিচ্ছেন তাতে উনি সাহসী মানুষ হতে পারেন, কিন্তু ওভারঅল একজন নেতা সাহসী হলে বাকিরাও সাহসী আছে, অসুবিধা নেই। আমি বলছি উনি একটা সংগঠন থেকে এসেছেন, সে কথা যেটা স্কুল সম্বন্ধে বলেছেন যথেষ্ট গুরুত্ব আছে যে সত্যি একজন হেড স্যার যদি চলে যায় তাহলে চলবে কি করে স্কুল। কিন্তু এইটা আপনি আমায় বলুন তো, 8200 স্কুল বন্ধ হয়ে গেছে, বাকি স্কুলগুলো কি আদৌ চলছে পশ্চিমবঙ্গে? বাংলা মিডিয়াম স্কুলগুলো সব স্কুল তো এমনিই ঢুকছে, এমনি তো প্রায় নির্বাচনের ইস্যুতেই চলে আসবে। 7ই এপ্রিল রেজাল্ট বেরিয়ে 7ই মে রেজাল্ট বেরিয়েছে, এখনো অবধি কলেজে ভর্তি হয়নি, সেক্ষেত্রে কিন্তু স্যারেরা নীরব আছেন। আরে এবার হয়ে যাবে, করতেই দেব না। আমি বলছি যে 28শে জুলাই 2025 বোলপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখাবো। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। 29শে জুলাই ইলামবাজারের সরকারি পরিষেবা প্রদান কেন্দ্র কি বলেছিলেন দেখব। বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। বিএলওর পাশে ঠিক যেখান থেকে আমি প্রতিবেদনটা শুরু করেছিলাম, বিএলএ 26শে জুন কিন্তু দীঘায় একটা খুব দ্রুত একটা সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই বিএলএ এবং নির্বাচন কমিশন তাদের ডাকা নিয়ে ঠিক কি বলেছিলেন এইবার দেখাবো। কয়েকদিন আগে তো একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কেনবার জন্য?
আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? আমি আমার পার্টির কারা বুথ লেভেল এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। দেখো এইখানে কিন্তু একটা জায়গা মানতে হবে সজল, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। আমি জানি না এর সলিউশন অল পার্টি মিটিং কিনা, আমি বলছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি কোন সময় তাদের এজেন্টদের নাম নাম্বার, এটা তো পাল্টা বিবৃতির বিষয় নয়, এটা পরিষ্কার নির্বাচন কমিশনকে সহমতের ভিত্তিতে করতে হবে, নয়তো তো নির্বাচন প্রক্রিয়াটাই এক জায়গায় স্থগিত হয়ে যাবে। আমি যদি ভাবি, আপনি যদি আমায় বলেন সূর্য পূর্ব দিকে উঠছে আর সঙ্গে সঙ্গে আমি বলবো সূর্য পশ্চিমে উঠেছে, তাহলে আপনি কোথায় যাবেন? এই যে উনি বললেন আমি আমার এজেন্টদের আমি লুকিয়ে রাখবো, আমি কেন সামনে আনবো? আরে ইলেকশন এজেন্ট নয়, এটা বুথ লেভেল এজেন্ট। আপনার ইলেকশন এজেন্ট অন্য হতেই পারে, আপনি আপনার কর্মীদের পাঠাবেন স্বচ্ছতা পরীক্ষা করার জন্য, সেটা লুকোনো চুরোনোর কি আছে? সেই লোক কি আপনার দলে নেই? আমি বলছি সুমনদা, এখানে খুব ক্লিয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা বললেন যে আমি জেনুইন ভোটারদের যদি বাদ যান তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন না, বলে দিলাম। 2 নম্বর বক্তব্য হচ্ছে সরকার আছে, সরকার থাকবে, এই কথাটা উনি বলেছেন। এই কথাগুলো ভার্সেস শুভেন্দু অধিকারী যে ওইখানে অ্যারেস্ট হয়েছে এখানে অ্যারেস্ট হবে। আমি বলছি সুমনদা, আমি জেনুইন ভোটার না হলে আমি বলছি জিনিসটা যেরাম বললো, যেরাম তুমি বললে ওরকম নয়। আমি কিন্তু ভোট বাদ গেলে ছেড়ে কথা বলবো না, আমার সাংবিধানিক অধিকার, আমি প্রকৃত ভোটার। এটা বিএলওদের চাপ সৃষ্টি করার একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যের সিটিজেনকে বলতেই পারেন যে তোমার যদি নাম তার আগে রাজ্য সরকার, আবার নির্বাচনের পরে রাজ্য সরকার, এটা হুঁশিয়ারি নয়। এই কারণেই বলা, কারণ বিজেপির টাকায় কেউ বিক্রি না হয়ে যান, এই জন্য বলা। সরকারি কর্মচারী ওনারই সরকারের অংশ তো হয় না সুমনদা, এই অভিযোগ আমরা আগে করিনি। কোনো জায়গায় আচ্ছা সরকারি কর্মচারীরা কোনো জায়গায় যদি সরকারি কর্মচারী কম্প্রোমাইজ না হয়, সরকারের যেটা প্রকাশ করা হয়নি সেই ডকুমেন্ট নোটিফিকেশন শুভেন্দুকে পোস্ট করে কি শুনেছি আছে তো কথা আমি বলছি। তারপরেও পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল বহু জায়গায় যেতে, তারপরেও ভরসা করতে পারছে না। এটা নতুন কিছু না, বারবার বললে মুশকিল তো। আমি বলছি শুধু বিএলওদের থ্রেট করার ব্যাপার না, এর আগেও যখন নির্বাচন কমিশনের উপরতলার আধিকারিক রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশন তাদের দায়িত্ব দিচ্ছে, তাদেরকেও মুখ্যমন্ত্রী থ্রেট করে রেখেছেন। এটা একটা পুরনো অনেক দিনের এটা নতুন একটা নতুন কিছু না, একটা পুরনো কালচার। আর আমার কথা হলো যে এই যে আমি বললেন না বিহারের সঙ্গে পশ্চিমবাংলার পার্থক্য কেন, এখানে দেখুন মুখ্যমন্ত্রী বলছেন একজন ভোটারের নাম বাদ দিতে দেবো না। আমাদের কথা হলো ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, জেনুইন ভোটারদের নাম তুলতে হবে। বিহার এবং পশ্চিমবাংলা দুটো রাজনৈতিক দল হুমকি হুঁশিয়ারি সজল এই মাত্র হুমকির বিরুদ্ধে বললো। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি তাও দেখাবো, কিন্তু সমিতদার কাছে আগে যাবো। যে সমিতদা, পশ্চিমবঙ্গের এটা অত্যন্ত বদনাম, আপনি যথেষ্ট ভালো জানেন। সেটা হচ্ছে যে এখানে প্রাক নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী হিংসা হয়, একেবারে দফায় দফায় হিংসা হয়। কিন্তু ভোটার তালিকা সংশোধন নিয়ে হিংসার ঘটনা সৌভাগ্যক্রমে আমার অন্তত মনে পড়ছে না। কিন্তু গতকাল এই বিএলওরা রীতিমতো ডেপুটেশন দিয়েছেন যে নিরাপত্তা চেয়ে, যে এখন মানে বাজার এমন গরম হয়েছে যে এইবার বুথ স্তরে না অশান্তি শুরু হয়ে যায় নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় আগে বা সঙ্গে সঙ্গে। এই আশঙ্কা তো কোথাও থাকছে সমীরদা? দেখো শোন, আমার প্রথমেই তোমাকে যেটা বলা দরকার, যেহেতু আমি বোধহয় পঞ্চম বক্তা, হ্যাঁ, তো সেইখানে এই পঞ্চম বক্তা যারাই হবে ভবিষ্যতে তাদেরকে সময়টা একটু বেশি দিতে হবে। তার কারণ আমার আগে পূর্ববর্তী যারা রাজনীতির লোকরা যা বললেন, আমার ভাইরা, প্রত্যেকের কথার যদি সমালোচনা করতে হয় অন্তত 1 ঘন্টা করে লাগবে। করো না, তার কারণ যিনি ভালো বক্তা তার সময় বেশি লাগে না। আমি তো ভালো বক্তা নই, তাহলে আমি মঞ্চে বক্তৃতা দিতাম। আমার যেটা মূল বক্তব্য, যে ভোটটা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। ভোটটা আমরা সাধারণ মানুষ দেব। সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত কটা রাজনৈতিক নেতাদের এত উৎকণ্ঠা কিসের? ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধন করবেন বা রেশন কার্ড যখন ভুয়ো কার্ড ধরা হয়, এগুলো তো সরকারের প্রসেস, এটা তো হতেই হবে। তা না হলে, যেমন আমার এক বন্ধু কিছুদিন আগে বললেন যে সমিতদা জানো তো, আমার একটা জিনিস ভোট আসলে ভালো লাগে, যে আমার বাবার মৃত্যু হয়েছে প্রায় 20 বছর আগে, কিন্তু প্রত্যেক ভোটের পরে আমি বুঝতে পারি আমার বাবা মরতে এসেছিলেন ভোট দিতে। অসাধারণ। তো এইগুলো সংশোধন হতেই হবে। এইটা নিয়ে এই তর্ক, এই যুক্তি, হ্যাঁ
দেবাংশুর একটা কথা জায়গায় আমি মানছি যে একজন ভোটারও যার ভোট দেওয়ার অধিকার থাকা উচিত, সে যদি না দিতে পারে সেটা কখনোই প্রতি মুহূর্তেই তার প্রতিবাদ করতে হবে, এটা একদম সত্যি কথা। কিন্তু তাই বলে কোনো ভোটার তালিকা সংশোধন হবে না, এটা কোনো যুক্তি নয়। দ্বিতীয় নম্বর, এটাও ভারত সরকারের সত্যি সত্যি ভাবা দরকার যে রেশন কার্ড, আধার কার্ড, এই যে আমাদের যে কার্ডগুলো, এগুলো সরকার কেন করায়? আচ্ছা, ধরে নেওয়া যাক যে কেন্দ্রীয় সরকার বলছে বা ইলেকশন কমিশন বলছে যে এটা ভারতীয় নাগরিকত্বের কোনো কার্ড নয়। তাহলে যদি তাই হয় তাহলে এরা ভোট দিচ্ছে কি করে? তাহলে এরা যদি ভারতীয় নাগরিক নাই হয়, এবার বলতে পারে যে সঙ্গে সঙ্গে যে না, এখানে তো প্রচুর ভুয়ো কার্ড দেয়। দুটো সরকারের দায়, কেউ বলতে পারে না শুধু কেন্দ্রীয় সরকারের দায়। যেমন কেন্দ্রীয় সরকারের দায় আছে, বিএসএফ এর দায় আছে, সেরকম রাজ্য সরকারের পুলিশেরও ইনফরমেশন দেওয়ার ব্যাপার আছে। তা না হলে যেই একজন মডেল মহিলাকে ধরা হলো, তিনি কি করে এই রাজ্যে এতদিন ধরে থাকছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। এবং এই আজকের যারা ক্ষমতায় আছেন শাসক দল, তারা একটা সময় বামফ্রন্ট আমলে বারবার বলতেন যে তারা বাংলাদেশি প্রচুর লোককে এখানে এই রাজ্যে ঢোকাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। উনি বলেননি, উনি বলেছেন, আমরা সবাই জানি, এবং এটা বাস্তব যে আজকের দিনে আরও বেশি ঢুকছে। সবচেয়ে যেটা আমাদের মারাত্মক, যেটা আমাদের মানে সিকিউরিটির ক্ষেত্রে চলে আসছে, যে বারবার দেখছে এই যে যারা অনুপ্রবেশ করছে তার মধ্যে অধিকাংশ জঙ্গিও থাকছে। তো এইগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ধরতে যায় তা সেটা তো আটকানো উচিত নয়। আমি বুঝি না আমাদের, এবং আমি সবথেকে অবাক হলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বিএলওদের এইভাবে ধমক দেন যে এখন রাজ্যের চাকরি করছেন, পরেও কিন্তু করবেন। কেন? এ কি পাড়ার আপনার ক্যাডার যে যাদেরকে আপনি ধমকাচ্ছেন তারা প্রত্যেকে একজন সরকারি চাকরিজীবী, তারা প্রত্যেকে তাদের কাজে প্রতিষ্ঠিত, তাদের এইভাবে ধমকানো যেতে পারে না। এটা চরম অন্যায়, এবং আমি বলবো বিলো ডিগনিটি। কোনো একজন মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছেন, আজকে দেবাংশু একটা বক্তৃতায় গিয়ে বললেন সেটা একটা জিনিস, কিন্তু একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে যদি প্রকাশ্যে এইভাবে বিবৃতি দেন এবং সেটা যদি গোটা ভারতবর্ষে এটা চলে, এটা একটা মারাত্মক একটা অন্ধকার দিকে আমরা চলেছি। এমনিতে আমাদের পশ্চিমবঙ্গ সত্যি সত্যি আমরা অন্ধকারে আছি, এটা বলতে দ্বিধা নেই। এবং কিভাবে ভোট হয় সেটা আমি একবার ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আমার জানি। এই দেবাংশু বলল যে যারা ভুয়ো ভোটার তাদেরকে ধরার দায়িত্ব বিরোধী এজেন্টও থাকে। কোনো বিরোধী এজেন্ট থাকে না অধিকাংশ জায়গায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যেখানে বিরোধীদের একটু শক্তি থাকে তারা সেইখানে একটু বসতে পারে, আদারওয়াইজ প্রত্যেককে পিটিয়ে বার করে দেওয়া হয় এবং দরকার হলে বাড়িতে গিয়ে টর্চার করা হয়। এটা অস্বীকার করতে পারবে দেবাংশু, আমি জানি না। তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর মন্তব্যের করলেন। আমি দ্রুত একবার সমিতদাকেই বিরোধী দলনেতার মন্তব্যটাও দেখাবো, তারপর সমিতদা এটা নিয়ে কি বলছেন। নিশ্চয়ই বলবো। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আমি তো বারবার বলছি রাজনৈতিক নেতাদের ওনারা ধরে নিয়েছেন যে যত চমকাতে পারবে তত ভোটে জিতবে। আমরা কি সাধারণ মানুষ? কি আমরা সাধারণ নাগরিক? কি ওনারা কে রাজত্ব করবে? এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গ কারোর পৈতৃক সম্পত্তি নয়, বিহার কারোর পৈতৃক সম্পত্তি নয় যে ওনাদের খালি ওনারা টিকে থাকবে নি যেন তেন উপারে তাতে মানুষ। আমি বলি প্রত্যেকবার ভোটের পরে মানুষ মরে, এই একই কারণ। এই কথাটা হচ্ছে যে দেখুন, অনুপ্রবেশ এই মুহূর্তে দাঁড়িয়ে তার কন্ডিশন কি এটা শোনার জন্য আমি তো আমার আর্মিকে বিশ্বাস করব, মানে যারা বর্ডার গার্ড দিচ্ছে। ধরুন সেই বিএসএফ যখন বাংলাদেশের বিজিবির সঙ্গে যৌথ প্রেস কনফারেন্স করে বলে না কোনো অনুপ্রবেশ হচ্ছে না, তখন আমি বিএসএফ এর কথা বিশ্বাস করবো না। কারণ মানে সত্যি সত্যি বর্ডার থেকে কেউ ঢুকছে কিনা এটা বর্ডার গার্ডই বলতে পারবে, ঠিক আছে? তো তার মাথায় আবার আছেন অমিত শাহ, তো মন্ত্রী অমিত শাহের কথা বিশ্বাস করবো না পার্টি নেতা অমিত শাহের কথা বিশ্বাস করবো এবং তাদের দল সজল ঘোষদের কথা বিশ্বাস করবো? এটা আমার প্রথম কনফিউশন। আর দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে না বলছি খাসিটা কমপ্লিট করতে না দিলে কি করে হবে? আমি বলছি সুমনদার দ্বিতীয় বক্তব্যের যেটা আমি বেসিক জায়গাতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আপনি দেখবেন উনি তার আগেও বলেছেন আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ চাপের কাছে নথি স্বীকার করবেন না। তো তারপরে বলছে আমাদেরই সরকার থাকবে, এটা অভয় দান, ভয় দেখানো না, অভয় দান, ভয় পাবেন না। কথাটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভয় দেখানোর স্টাইলটাই এটা আমি জানি না এটা কি স্টাইল, মানে ওনার স্টাইল কেউ একটা সেকেন্ড আমি ফিনিশ করি।
উনি ভয় দেখান মানুষকে এইভাবে ভয় দেখান, এবং এটা বন্ধ হওয়া উচিত। আবার বলছি দিস ইজ বিলো ডিগনিটি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে হবে বলে শুভেন্দুবাবু প্রথমত কোনো ভয় দেখাননি, উনি একটা তথ্য দিয়েছেন যে আমরা থাকবো বলিনি, বলছে রাজ্য সরকারের আন্ডারে। আমি বলছি যে আইডি কার্ড, প্রথম হচ্ছে যে শুভেন্দুবাবু বলেছেন এত লোকের এগেনস্ট এফআইআর হয়েছে, সিস্টেম নর্মস না মানলে কি হবে সেটা বলেছেন, এবং এতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট যারা হয়েছেন তারা নির্দিষ্ট কারণেই হয়েছে, তথ্যগুলো দিয়ে সাবধান করেছেন। ভয় দেখানো তোমরা দুটো রাজনৈতিক দলই এনাদের চাপে রাখতে চাইছো, সিম্পল। চাপে তো রাখতেই হবে, চাপে না রাখলে কি করে? এইবার ঠিক কথাটা বেরোলো, এইবার ঠিকটা বেরোলো। চাপটা হচ্ছে ফলে বিজেপি চাপে রাখতে চাইছে, অ্যাডমিট করছে, আমরা কিন্তু চাপে রাখতে চাইছি না, এটা আমাদের স্টেট। তোমরা চাপে রাখুনি, তোমরা বলেছো রাজ্য সরকারের আন্ডারে কাজ করতে হবে, এটাই বিএলএ এর চাপ। কারণ বিএলএ এরপরে রাজ্য সরকারটা তৃণমূলে থাকবে না। আমি বলছি এই স্বপ্নটা বহুদিন 2018 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তার ট্রেনিংয়ে শুভেন্দু অধিকারী এটা বলেছে, নতুন কিছু নয়। আমি দেবাংশুর সঙ্গে একমত, অনুপ্রবেশ ঠেকানো কেন্দ্রের সরকারের কাজ, বিএসএফ এর কাজ, সেটা পারেনি। যেমন এই অনুপ মাঝি সে অভিবাসন দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে ভ্যানায়তু চলে গেল, কোথায় কি কেন্দ্রীয় সরকার কি করছে তা অভিবাসন দপ্তর, কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু আমি এইখানে দুটোর প্রেক্ষিত আনবো, সমীরদা যে কথাটা মনে করিয়ে দিলেন সেটা হচ্ছে আমাদের এই শহরে, খাস কলকাতা শহরে একজন মডেল বাংলাদেশ থেকে এসেছেন। ইনফ্যাক্ট আজকে আর্কাইভে কত কিছু পাওয়া যায়। তিনি 2020 সালে এবিপি আনন্দের কাভারে যে অঙ্কুশের বিপরীতে নায়িকা হচ্ছেন, একটা তেলেগু ছবিতেও দেখা যাবে, বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালকে। ভাবতে পারেন? অর্থাৎ আমি আসবো ধীরে ধীরে এর বিশ্লেষণে, যে একজন নোন ফেস, তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি শহরে থাকছেন, তিনি লোন নিচ্ছেন, স্টার্ট আপ বিজনেস করবেন এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে তার ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর তিনি থাকছেন, তার কাছে দুটো আধার কার্ড এবং নানা ধরনের নথিপত্র, যে নথিপত্র তার ভারতীয় হিসেবে তার প্রমাণপত্র আধার, যেটা থাকতেই পারে না, পিরিয়ড। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদনে আসবো। ফাইনালি আমরা চলে এসেছি নাথুলাতে, এবং এইখানের মধ্যে আমরা একদম চায়না বর্ডারের কাছে আছি। মডেল থেকে অভিনেত্রী, আর সেখান থেকে ভারতে অবৈধভাবে বসবাসকারী, শেষে গ্রেপ্তার। কলকাতায় ধৃত বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে তদন্ত যতই এগোচ্ছে, সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশ জানতে পেরেছে 2023 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের নাগরিক মডেল শান্তা পাল। 2025-এর গোড়ায় তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তারপরও ভারতেই থেকে যান তিনি। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে কোনো বিদেশি নাগরিক নির্ধারিত মেয়াদের পরও ভারতে থেকে গেলেন? তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে। তাহলে তারা এতদিন ধরে সেই দায়িত্ব পালন করেনি কেন? ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এদেশে থেকে এই যে বেনিয়ম করছে, এই যে রাজ্যে থেকে যাচ্ছে, কারা মদত দিচ্ছে এর পেছনে? এই গাফিলতি কার? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, ইমিগ্রেশন দপ্তর, সবটার দায়িত্বে কার? কাঞ্চন মূল্য যদি তৃণমূলের নেতাদের পকেটে দেওয়া যায়, তার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায়। এখানে তো বেনিয়মই নিয়ম। যত এজেন্ট আছে আপনার, এই যে জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করছে, প্রত্যেকটার সাথে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের যোগসাজশ আছে। অতএব বাংলা শুধু বাংলাকে বিপদে ফেলছে না, বাংলা সরকার সারা দেশকে বিপদের মধ্যে ফেলছে। বাংলাদেশের নাগরিক অথচ ভারতের দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, একটি গল্ফ গ্রিনের আর একটি বর্ধমানের ঠিকানায়। এই ঠিকানা দিয়েই বানানো হয়েছিল প্যান কার্ড। তার জিম্মা থেকে দুটি আধার কার্ড মিলেছে, একটি রেশন কার্ড মিলেছে এবং বাংলাদেশের ভোটার কার্ডও মিলেছে। ফলত এখানেই প্রশ্ন উঠছে যে দুটি আধার কার্ড বা রেশন কার্ড বা এখানকার অর্থাৎ ভারতবর্ষের ভোটার কার্ড সে কিভাবে পেল, কার মাধ্যমে সে এই সমস্ত ভারতবর্ষের আইডি কার্ড পেল বা সচিত্র পরিচয়পত্র পেল। ফলত তাকে জিজ্ঞাসাবাদ করে সেই যে চক্র, তাদেরও হদিশ জানার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। শান্তা পালের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘেঁটেও অনেক তথ্য পুলিশের হাতে এসেছে।
বাংলাদেশের বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয় কথোপকথন বা চ্যাট উদ্ধার হয়েছে, যেখানে সে বলছে যে ট্যুরিস্ট ভিসা না পেলেও মেডিকেল ভিসাতে চাইলে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের বাসিন্দারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি মডেল শান্তা পাল ভারতে স্টার্টআপ শুরু করতে চেয়েছিলেন। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে হোটেল ব্যবসার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোনের জন্য আবেদনও করেছিলেন। গত 2রা জুলাই এসবিআই এর একটি নথির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শান্তা পাল লেখেন, সব হয়ে গেছে, আবার হোটেল অথবা মোটেল খুব তাড়াতাড়ি খুলবে। শান্তা পাল বলে যার কথা বলছেন, তিনি কিন্তু কাঁটাটা তোপকে রাতের অন্ধকারে পালিয়ে আসেননি। তিনি ভিসা পাসপোর্ট করে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাকে অনুমতি দিয়েছিল। তিনি ভারতবর্ষে এসেছিলেন নির্দিষ্ট বৈধ ভিসা নিয়ে। এবার বৈধ ভিসা নিয়ে ঢুকে কেউ যদি ভিসার মেয়াদ এক্সটেন্ড হয়ে যাওয়ার পরও, পেরিয়ে যাওয়ার পরও যদি ভারতে থাকেন, সেটা খুঁজে বের করার দায়িত্ব বিদেশ দপ্তরের, বিদেশ মন্ত্রকের। তারা কি অপদার্থ, তারা এতদিন ধরে কি কাজ করছিল, তাদের অপদার্থতার জন্য আজকে পশ্চিমবঙ্গকে কেন কথা শুনতে হবে? আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড ঢাকা বলে একটি ফেসবুক পেজও খুলেছিলেন এই বাংলাদেশি মডেল। এই পেজ থেকেই নিজের ব্যবসার প্রচার চালাতে ধৃত বাংলাদেশের মডেল। সেখানে একাধিক ট্রাভেল ব্লগও করেছেন শান্তা পাল। অবৈধভাবে ভারতে থাকা এই মডেল পৌঁছে গেছিলেন সিকিমের ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। সো ফাইনালি আমরা চলে এসেছি নাথুলাতে এবং এইখানের মধ্যে আমরা একদম চায়না বর্ডারের কাছে আছি। ওই পারে চায়না আর এই পারে ইন্ডিয়া। আর ওই দিকে যে বিল্ডিংটা দেখছেন ওটা ওয়াশরুম, আর এইখানে চা পাওয়া যাচ্ছে। সম্প্রতি পার্কস্ট্রিট থানায় দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগের তদন্তে নেমে শান্তা পালের খোঁজ মেলে। তারপরেই তাকে গ্রেপ্তার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরবর্তী বক্তা সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। সলিলদা, মানে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের এজেন্সি, উল্টোটা বলা উচিত, কেন্দ্রের এবং রাজ্যের এজেন্সি দুপক্ষই, আমার শব্দ ব্যবহারের জন্য মার্জনা করবেন, কত ক্যালাস। আমি বলছি যে ইন্টেনশনাল যদি নাও হয়, এই বাংলাদেশি মডেলের ঘটনা সেটা পরিষ্কার করে দেয়। তার কারণ অত্যন্ত চেনা মুখ, মিস এশিয়া গ্লোবাল হয়েছিলেন, পাবলিক লাইফে আছেন, রেগুলার তাকে দেখা যাচ্ছে এবং তার নিজস্ব ব্যবসা শুরু করছেন। এই দেশের একটার পর একটা জাল পরিচয়পত্র বানিয়েছেন। সব থেকে বড় কথা, তার ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে বেশ কয়েক মাস আগে। ইমিগ্রেশন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেন্ট্রাল আইবির অধীনে, এবং লোকাল পুলিশ, মানে আমি বলছি প্রত্যেকটা এজেন্সি একসঙ্গে 100% ব্যর্থ না হলে এই জিনিস হয় না। দেখো, এটা একটা জয়েন্ট লায়াবিলিটি। আমি তোমাকে বলবো এটা জয়েন্ট লায়াবিলিটি। সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন, স্টেট গভর্নমেন্টও তাই। পুলিশ, তাহলে পুলিশ কেন ধরলো? আজ আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সে লোন নিচ্ছে, সে ওখানে ঘুরতে যাচ্ছে, তার ভিসার মেয়াদ শেষ হয়ে নয়, দুটো আধার কার্ড আছে। তার মানে জালিয়াতি তো। এগুলো কে করলো? তুমি তো জানো স্পেশাল ইকোনমিক জোন আমাদের নামমাত্র আছে কয়েকটা জায়গায়, ফোর্স ডকুমেন্ট জোনও তো আছে। এই আজাদ মল্লিককে প্রচুর পাসপোর্ট পাওয়া গেছে তার কাছে, নর্থ 24 পরগনায়। সাতরাদিকে, নদার, হরিহরপাড়া, দুটো জায়গায় ভোটার এই কার্ড। জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। সাতরাদিকে ধরে নিয়ে গেল আসাম পুলিশ এসে। শেখ সুমন খাগড়াগড় সময় থেকে শুরু হয়েছে জেলখানায়। এবার তুমি দেখো একটার পর একটা কিন্তু ঘটনা ঘটছে। তুমি ধর ফেইলিওর যদি বলো সবারই। এইবার আমি আসবো বিএলওর কোথায়। বিএলওরা কিন্তু আন্ডার ডিউরেস, বিএলওরা আন্ডার অ্যাট দি পয়েন্ট অফ গান। ওনার কথা শুনেই তো তুমি বুঝতে পারলে, আমি তো বুঝতে পেরেছি উনি কিন্তু প্যানিক স্ট্রিকেন হয়ে আছে। আবার এই কোথা থেকে আমরা তো শুনেছিলাম সুমন পোলিং এজেন্ট আছে, আবার এই বুথ লেভেল এজেন্ট কবে থেকে শুরু হলো? দেখো, এই ভুয়ো ভোটারের ধোয়াটা, এটা কিন্তু 4-5 মাসে মমতা ব্যানার্জি তুলেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে নিজের কর্মীদের গিয়ার আপ করলেন যে আপনারা সব যান, বুথে বুথে যান, কে কত ভুয়ো ভোটার আছে সেগুলো বার করুন, অ্যাসার্টেন করুন। এখন সেটা বুমেরাং হয়ে গেছে। এমনি বিএলএ কিন্তু 2002-তে আমার পরিষ্কার মনে আছে, তখন শাসক দল সায়নদীপের দল বাড়িতে একদম একাধিক স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তারপর তখন তো হয়েছিল, তখন তো 28 লক্ষ বাদ গিয়েছিল, তখন কিন্তু মুখের রা কাটেনি, কেউ করেনি। আজকে রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন, সব সমান। আজকে কিন্তু তোমার দেখো, আমি তোমার যেটা বলতে চাইছি,
আজকে কিন্তু প্রত্যেকের শিরে সংক্রান্তি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যদি গণহারে বাদ যায় তবেই আমরা উইল লুক ইনটু দ্যাট, আদারওয়াইজ আমরা করবো না। ঠিক এই কথাই দুদিন আগে রিয়ানিংয়ে বলে দিয়েছে যদি গণহারে বাদ যায়। কিন্তু এখানে 65 লক্ষ না কত বাদ গেছে বিহারে বলছো, তা বলুক, এখনো তো সময় আছে, 1 মাস আছে, তো প্রমাণ করে দিক, তারপরে সেটা ফাইনালাইজ হবে। এই যে ইউনিক ভোটার লিস্ট ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে, যেটার নাম SIR হয়েছে, খুব ইন্টারেস্টিং। আমি যেহেতু গণহারের কথাটা বললেন, ওই দিনই জাস্টিস জয়মাল্য বাগচি তিনি বলছেন ব্রিং 15 পিপল সেইং দ্যাট দে আর অ্যালাইভ। একদম পরিষ্কার বলছেন যে আনুন না, 15 জনকে আনুন না, বিরোধীরা নিয়ে আসুন না, যে তালিকা অনুযায়ী যারা মৃত অথচ তারা জীবিত আছে। সুপ্রিম কোর্ট মানে মামলা চলছে, তিনি বলছেন ইন্টারভেন করবেন, আহ্বান করছে। সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে ইন্টারভেন করে বলেছে, তো এখনো তো ফাইনালাইজ কিছু হয়নি, এখনো তো সুমন ফাইনালাইজ কিছু হয়নি, এখনই রে শুরু হয়ে গেল। বিএলওদের বলা হচ্ছে তোমরা সরকারি কর্মচারী, আমি তোমাদের বেতন দিই, পরিষ্কার। এটা বলার অর্থই তো এই। উনি তো কাঁপছিলেন, উনি এখানে যখন বলছিলেন তখন উনি পরিষ্কার বলছেন যে হেডমাস্টার মশাই থেকে শুরু করে পরীক্ষাটা কে নেবে। উনি কিন্তু করতে চাইছেন না, কিন্তু বিএলও ওনাকে হতেই হবে। আগে কারা হতো জানো বিএলও? এই আশাকর্মী, অঙ্গনওয়াড়িরা, যারা অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার, তাদের দিয়ে বিএলও করা হতো। এবার নির্বাচন কমিশনের এখনকার ঘোষিত নীতি হচ্ছে স্থায়ী কর্মী হতে হবে, এবার স্থায়ী কর্মী হতে হবে। এইখানেই হয়েছে বিপদ, এইখানেই হয়েছে এদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। বেশ, আমি এইখান থেকে অবশ্যই আমার পরের প্রতিবেদনে চলে যাব এবং বিষয় অন্তরে, তার কারণ আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসব। একটা হচ্ছে পুনেতে বাঙালি পরিযায়ী রহস্য মৃত্যু, এবং সেখানে ইতিমধ্যেই দীপু দাস নামে 28 বছরের একজন, তার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, এবং এই শ্রমিকের দেহ শনাক্ত করতে তার পরিবারের সঙ্গে পুলিশের একজন আধিকারিকও সেখানে পৌঁছে গেছেন, এবং একটার পর একটা রাজ্যে যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা নিগ্রহের, তার অভিযোগ কিন্তু থামছে না। পরের প্রতিবেদন। দেহর ছবি দেখে তো মনে হচ্ছে এটা পুরোপুরি দুর্ঘটনা করেছে কিছু একটা, অ্যাক্সিডেন্ট তো নয়, এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটা। ভোটের মুখে ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার ঘিরে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি। গুজরাটে সুরাতেও পিংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। এরই মাঝে এবার মহারাষ্ট্রের পুনেতে জলপাইগুড়ির বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিক দীপু দাসের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। ময়নাতদন্তের পর দেহ শনাক্ত করতে মহারাষ্ট্রে গেল 3 জনের দল। এই টিমে রয়েছেন জলপাইগুড়ির ভোরের আলো থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, এটি আর আটক, হয়রানি বা ফেরত পাঠানোর বিষয় নয়, এটা টার্গেটেড এলিমিনেশন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে এবং খুন করা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন চোখ বুজে থাকবে, কারণ রাজ্যের মদতে এই হিংসা বিজেপি করাচ্ছে। যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে বা সেরকম অপঘাত না, তাকে যদি মেরে ফেলে, যদি আমরা PM রিপোর্টে আমরা জানতে পাই, এটা আমরা একটা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা উত্তর পরিযায়ী শ্রমিকরাই দিয়ে দিচ্ছে, আমাদের দিতে হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি তকমা দিয়ে পিংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের গুজরাটে সুরাতে মারধরের অভিযোগ উঠল। লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, তোমরা আতঙ্কবাদী। বৃহস্পতিবার সুরাত থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাড়িতে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। অনেক চিন্তায় ছিলাম, প্রচুর চিন্তায় ছিলাম। কোথাও ভারতবর্ষে বাংলা ভাষার ওপর, বাংলা ভাষাভাষীর ওপর কোনো আক্রমণ হচ্ছে না। যা কিছু আক্রমণ হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ওপর। সব মিলিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। রাজা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, আমি বিস্মিত হয়ে যাচ্ছি, সুরাত থেকে যে 3 জন ফিরেছে তাদের সন্ত্রাসবাদী বলে
বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে পুলিশ মেরেছে। আমি বলছি এইটা আমি অভিযোগের পার্ট হিসেবে তবু বলছি অভিযোগ শব্দটা যোগ করতে হচ্ছে। পিংলার বাসিন্দা এবং রাহুল সিনহা সম্ভবত তাদের নাম দেখেননি। তারা, আমি এটা বলতেও খারাপ লাগছে কারণ আক্রান্ত এবং নিগৃহীত ভারতের নাগরিক এই পরিচয় যথেষ্ট, কিন্তু নামগুলো দেখলে বোঝা যাচ্ছে তারা মুসলমান নন, তারা হিন্দু। এবং স্থানীয় স্তরে খোঁজ নিলে এটাও জানা যাচ্ছে যে এই ছেলে দুটো বোধহয় যাওয়ার আগে সক্রিয়ভাবে তোমাদের রাজনৈতিক দল করতো। আমাদের রাজনৈতিক দল করতো, এগুলো কোনো ঘটনা নয়। প্রথম কথা হচ্ছে দেখুন, অস্বীকার করছি না, আমি অস্বীকার করে বলতে দিই যে গণনা টেলিভিশন শুরু হলো না, এখনই ষড়যন্ত্র দেখছি। আমি বলি দেখুন, আমি পরপর 3টে অভিযোগ করছি। একটা হচ্ছে পার্থপ্রতিম রায়, আপনারা দেখিয়েছেন টিভিতে, আমরা দেখেছেন যেটা না 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 তাও নয়, এই অনুষ্ঠানেই সেই বাবলটা বাস্ট হয়েছে এবং পার্থপ্রতিম রায় কিন্তু দাদা এই যে তীব্র সমালোচনা হয়েছে, গ্রেফতার তো হয়নি, এই যে বাজারে খবরটা ছড়িয়ে গেল তার এফেক্টটা কিন্তু পৌঁছয় না। এক, তার পরের দিন আপনারা আরেকটা দেখিয়েছেন, একজন মহারাষ্ট্রের শ্রমিক কুচি 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 করে কেটে এইসব এরা দেবাংশুরা বলছিল, তারপর দেখা গেল তার বউ আর তার বউয়ের প্রেমিক মিলে কাণ্ড করেছে। তারপর এলো পিসি নিজে, পিসি নিজে, তারপর এই যে পিসি নিজে আসার পরেও দেখা গেল, আপনারা বুঝতে পারছেন ডাল মে কুচ কালা হয়, আমি সেটা নিয়ে আজকে যাচ্ছি না। আমি বলছি যে এই যে আলোচনাগুলো যখন হচ্ছে, দেখুন এটা ভেরি সেনসিটিভ বিষয়। তোমার কাছেই আমি আসছি, সেটা হচ্ছে তোমরা কোনো ঘটনা হলেই গণহারে সেটাকে বলছে এটা কোনো ঘটনাই নয়, এটা মিথ্যে ঘটনা। আর তৃণমূল কোনো ঘটনা হলে ভেরিফাই করার আগেই বলছে যে এটা ভয়ঙ্কর পরিযায়ী নিগ্রহ হচ্ছে। তোমাদের দুটো দলেরই এই সমস্যা। আপনি ঠিক বলছেন। আপনি গত 1 মাসে একটা ঘটনা দেখান যে ঘটনাটাকে আপনি তথ্য প্রমাণ সহকারে বলতে পারবেন যে এই ঘটনাটা সত্য ঘটনা। পিংলার এই ঘটনা কি করে বলছেন? একটা লোক বলছে বলে, একজন ব্যক্তি বলছে বলেই বলছেন সত্য ঘটনা। সেই ব্যক্তির কথা যদি সত্য হয় তাহলে পার্থপ্রতিম রায়ের কথাও তো সত্য বলে ধরতে হবে। আমার বক্তব্য হচ্ছে আপনাকে আমি আবার উল্টো করছি যে তোমার যদি সংশয় হয়, তোমাদেরই তো সরকার, বিজেপির সরকার আছে গুজরাটে, তো গুজরাট সরকারের সঙ্গে why don't you communicate? একটা কথা বলুন, এই লাখ লাখ ভুয়ো অভিযোগ যেটা থানায় রেজিস্টার্ড নয়, থানায় বা কোনোভাবে সরকারের কাছে আবেদন জানানো হয়, কত উত্তর দেবে সরকার? না না, উত্তর দেবে না। তোমাদের তো 12 জন সাংসদ আছে, 2 জন সাংসদ পাঠাও না। আচ্ছা পাঠাবো। আচ্ছা রোজ ভাবি পাঠাবো, জানেন রোজ টিকিট কাটে, পরের দিন আপনি বলেন ওগুলো ভুয়ো খবর ছিল, টিকিট ক্যান্সেল করতে হয়। এত সহজ এবং ঠাট্টার বিষয় না দেবাংশু। সহজ ভাবে এই ঘটনাগুলো আপনাদের মতন টিভি সবাই আক্রান্ত না, একদম দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। কিন্তু আমি বলছি কোনো ঘটনা হলেই সেটাকে মুসলিম ঘটনা এবং মিথ্যে ঘটনা, না না আমি রিঅ্যাকশন দেখালাম তো, তুমি না করতে পারো, তোমার দল করছে। না না আমি ব্যক্তিগতভাবে এখানে হিন্দু মুসলিম করছি না। আমি বক্তব্য হচ্ছে একজন ব্যক্তি বলছেন, তিনি কেন মার খেয়েছেন, কোথায় মার খেয়েছেন, কিসের জন্য মার খেয়েছেন, সেটা তো আপনার কাছে ক্ল্যারিটি থাকতে হবে। সেই তথ্য না না শুধু ধর্ম নয়, সেটা হচ্ছে আমি অভিযোগ পেলেই আমি অভিযোগটা মিথ্যেই বা কেন ধরবো? একদম রাহুল সিনহা বাবু বলতে পারতেন যে এটাকে তদন্ত হচ্ছে, উনি প্রথম বললেন মিথ্যে, দ্বিতীয় বললেন একজন মুসলিম বাংলাদেশি মুসলিম। এটা কি হচ্ছে? রাজনীতি করার জন্য এগুলো কেন সাধারণ মানুষকে নিয়ে খেলা হবে? উনি হিন্দু হোক মুসলিম হোক, উনি ভারতবর্ষের নাগরিক। আবার সেই পুরনো শব্দবন্ধ যেটা নিয়ে আমরা বছরের পর বছর সমালোচনা করেছি, সাজানো ঘটনা। আমি বলছি শুধু শব্দটা এক আছে, প্রেক্ষিত পাল্টে গেছে, দলটা পাল্টে গেছে। পিংলার যে 10টা ছেলের সাথে এটা ঘটেছে, যারা এসছেন তাদের মধ্যে অধিকাংশ, বিশেষ করে যাটা দেখালেন আপনি, ও লোকালে বিজেপি করা ছেলে এবং বিজেপির লোকাল নেতারা ফেসবুকে পোস্ট করছেন ওকে নিয়ে। আমার কাছে সেই সমস্ত মানুষের স্ক্রিনশট রয়েছে যারা, আপনি টাইমলাইন ঘেটে দেখবেন আমাদেরকে গালাগাল করে দিলেন। আরে বাবা ফলো করতে হয়, তুমি তো ফলো করো প্রচুর লোককে, আমি ওটা বলছি না। সজলদারও পোস্ট শেয়ার আছে টাইমলাইনে, সজলদারও পোস্ট শেয়ার আছে। আমি বলছি একটু দেখতে হবে, শুনুন না, আমি বলছি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে পার্থপ্রতিম রায়ের বক্তব্যটা হলো, পার্থপ্রতিম রায় সেদিন একটা ভিডিও করেছিলেন, আপনার শো চলতে, তোমার মাঝখানে একটা কথা বলিনি, তুমি প্লিজ ফোরাম কেটো না মাঝে ওই দিনকে শো চলতে পার্থদা কিন্তু বলেছেন আমি ওটা চেক করিনি, কিন্তু আপনার ওই দিনকের শোতে বিজেপির, আমি বলছি ওই দিনকের শোতে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ
এনআরসির সবকটা নোটিশকে আইপ্যাকের ছাপানো বললেন। আজ অব্দি বিজেপি কেউ ক্ষমা চেয়েছে? গোটা দেশে খবর হওয়ার পর কিন্তু আমি বলছি দেবাংশুর কাছে আমার পরিষ্কার এই একটা প্রবণতা যেরকম বিপজ্জনক, দুটো রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুক্ষেত্রেই একজন চোখ বন্ধ করে সব অভিযোগকে একেবারে স্বীকার শুধু করছে না, সেটা গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে, আর একদল অভিযোগ শোনা মাত্র সেটাকে মিথ্যে করে দিচ্ছে। আমি বলছি এটা ব্যক্তি মানুষের কথা নয়, পাশাপাশি আরেকটা তৃতীয় মারাত্মক প্রবণতা, এই শাসক দলে তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো নেতা নন, বড় নেতা, মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, তিনি যা নিদান দিচ্ছেন তো মারাত্মক, যে হেনস্থার পাল্টা হিংসা, হিংসার পাল্টা প্রতিহিংসা। আমি এই অনুষ্ঠানের শুরুতেও বলেছিলাম এর সরাসরি ইম্প্যাক্ট পড়বে ওই পরিযায়ী আমাদের রাজ্যের যারা পেটের দায় অন্য রাজ্যগুলোতে আছেন তাদের কাছে। তিনি বলছেন, এই ভাষায় বলছেন যে হাত কেটে দেব, একটা এরম ঘটনা হলে হাত কেটে দেবো। কি বলেছেন তিনি দেখাবো পরের প্রতিবেদনে। পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা। কেউ দিচ্ছেন হাত কাটার হুমকি, কারোর গলায় শোনা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ বন্ধের হুমকি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার পাল্টা তৃণমূল নেতাদের গলায় শোনা যাচ্ছে হিংসা, হুমকি, হুঁশিয়ারির সুর। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা, এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। बाहर से कोई आया तो उसको काम करने नहीं देंगे, सुन के रख लीजिए भाई, नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेके आइएगा आके। थोड़ा बिहार, यूपी, आसाम, झारखंड सब में बोल दीजिए। পাল্টা প্রশ্ন উঠছে, এই ধরনের হুমকি, নিদান, ফতোয়া দিয়ে কি আদতে ভিন রাজ্যে কর্মরত বাঙালিদেরই বেশি ক্ষতি করছে না তৃণমূল নেতারা? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে কার্যকর্তাদের উস্কানোর চেষ্টা করছে, যে একটা বিরাট যুদ্ধমদেহী অবস্থা, যদি আমি বললাম আইন শৃঙ্খলার অবনতি ওরা করায়, তাহলে চরম ভুল করবে। ভিন রাজ্যে কর্মরত রাজ্যবাসীর পাশে দাঁড়ানো সম্পূর্ণ সঠিক কাজ, কিন্তু হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভিন রাজ্যে তাদের পরিস্থিতি আরো বিপজ্জনক করে দেওয়াটা কি আদৌ বুদ্ধিমানের মতো পদক্ষেপ? প্রশ্ন নানা মহলে। অভিজিৎ চৌধুরী ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার প্রশ্ন তুলব যে হেনস্থার পাল্টা হিংসা, হিংসার পাল্টা প্রতিহিংসা কেন বলছি? ইসকোর আধুনিকীকরণের পর বাইরের কাউকে কাজ করতে দেব না, আসানসোলের শাসক নেতা হুঁশিয়ারি দিচ্ছেন। মানে আমি বলছি এই গোটা প্রবণতা একদিকে শুধু সংকীর্ণ প্রাদেশিকতা নয়, ওই সমস্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা বাইরে আছে, জীবিকার প্রয়োজনে এই রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তাদের শুধু পরিযায়ী শ্রমিক নয়, প্রত্যেককে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই রাজ্যে যেখানে তারা গেছে। দুই হচ্ছে এটা গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে একটা বড় আঘাত। এবং সবথেকে বড় কথা, এই মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, তার কিচ্ছু হবে না, কিন্তু গরিব মানুষগুলো হয়তো ওই নয়ডায়, ওই হরিয়ানার কোনো প্রান্তে, অথবা ওই রাজস্থানে, ওই গুজরাটে মার খেয়ে যাবে, ওই সুরাতে আবার সারা রাত ধরে লকআপে তাদের পেটানো হবে। আমি বলছি দুরাত্মা ছলের অভাব হয় না। এই যে মালদা তৃণমূল নেতা বললেন, যেই ভোট এসছে এখন পরিযায়ী শ্রমিকদের হেনস্থানে উনি চিন্তিত। এই মালদা থেকেই রাজস্থানে কাজ করতে গেছিল আফরাজুল, তাকে পুড়িয়ে খুন করা হয়েছিল। কোথায় ছিল তৃণমূলের গভর্নমেন্ট, কোথায় ছিল তৃণমূলের সরকার? মেঘালয় ব্রিজ ভেঙে 20 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কোথায় রাজ্য সরকার, কি ব্যবস্থা নিয়েছে? এখন এখানে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে, আর আপনি বলছেন বাইরে যাচ্ছে। এই গতকাল দুর্গাপুরে গোরক্ষার নাম করে আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষকে বেধড়ক পেটানো হয়েছে। রাজ্য সরকার ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। কিছু না, পুলিশ, রাজ্য পুলিশ এইমাত্র টুইট করেছে, দেখো রাজ্য পুলিশ এইমাত্র টুইট করেছে, দেখো রাহুল সিনহা এই যে এত বড় কথা বলার সাহস পেল। যাই হিমন্ত বিশ্ব শর্মা বলছে, উনি এখানে তা বললেন বাঙালি মানেই, বাংলা ভাষায় কথা বলা মানেই তারা নাকি সমস্ত বাংলাদেশি। এই যে পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে প্রধানত সংখ্যালঘু মানুষ, তাদেরকে হেনস্থা, তাদেরকে বলির পাঠা বানিয়ে তৃণমূল আর বিজেপি ভোটের ফায়দা লুটবে, এটা চলতে দেওয়া যায় না। আরে আফরাজুলের কেসে তৃণমূলই সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল, তোমাদের বলারই খবর, তোমাদের বলারই আফরাজুলের তৃণমূল সবচেয়ে বেশি সোচ্চার ছিল। বলছি যে তিন দিক থেকে সমস্যা। ধরেন আব্দুল রহিম বক্সির মতো লোকরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তার প্রতিক্রিয়া হিসাবে যদি ভিন্ন রাজ্যে হিংসা আসে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই হব।
এবং দেশের নিরাপত্তার প্রশ্নটাও থাকবে। এবং এই মানুষটি কিন্তু ধারাবাহিকভাবে হিংসার কথা বলে, আপনি দেখবেন ধারাবাহিকভাবে আমরা এমবিতে দেখাচ্ছি মানে হিংসার কথা বলতে, উনি তারপরেও কিন্তু পুলিশ তাকে কিছু বলেন না, মানে শাসক এবং অশোক রুদ্র যে বক্তব্যটা রাখছেন সেই বক্তব্যটা কিন্তু ভয়ঙ্কর। কারণ একটা শুধু পরিযায়ী শ্রমিক নিয়ে আমরা আলোচনা করছি, তার বাইরেও হোয়াইট কালার জব করে হাজার হাজার আপনার আমার ঘরের ছেলেমেয়েরা, কেউ বেঙ্গালুরুতে, কেউ পুনেতে, কেউ হায়দ্রাবাদে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারা যদি বলে যে তাদেরকে ফেরত পাঠাবে, তাদের চাকরি বেঙ্গালুরুতে রাখবে না, তাহলে আমরা আপনার ছেলে কোথায় যাবে আমরা জানি না। তৃতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, সেটা হলো যে তোমরা চলে আসো, আমরা তোমার জন্য রেশন কার্ড করে দিব, আমরা তোমাদের জন্য রেশনের ব্যবস্থা করে দিব, স্বাস্থ্যসাথী কার্ড একটু ঠান্ডা মাথায় ইকোনমিক্সের জায়গায় যদি কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা আবেগতাড়িত হয়ে, তার বক্তব্যে আবেগতাড়িত হয়ে 22 লক্ষ চলে আসে, তাহলে পশ্চিমবাংলায় যে কাজের যে বাজারটা সেটা আরো সংকুচিত হবে। অর্থাৎ ডিমান্ড সাপ্লাই রিলেশনে কাজের যে চাহিদা এবং কাজের যে যোগান মানে লোক সঙ্গে তার অনেক বেশি হবে। 22 লক্ষ লোক চলে আসলে এখন 500 টাকায় কাজ হয় জন্য পশ্চিমবাংলায় মানে মজুরি, মানুষ 1200 টাকার জন্য ওই ইয়েতে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করবে জন্য 1200 টাকা পাবে জন্য যাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যে ভাই তুমি আসো, এবং এমন ভাবে প্রচারটা করছে যে তাদের জীবন জীবিকা রীতিমতো বিপন্ন করে তোলার মতন। অনেকগুলো পয়েন্ট বলেছেন। প্রথম কথা হচ্ছে যে হোয়াইট কলার জবগুলোর জন্য লোকে বাইরে যান, এই কথাটা বললেন। তো আপনি একটু এখান থেকে কাছাকাছি সল্টলেকের একটু আইটি কোম্পানিগুলোতে গিয়ে দেখবেন, সেই কোম্পানিগুলোর হোয়াইট কলার জব বাইরে স্টেটের সব লোকেরা এসে করছে। কেন তুমি মাঝখানে আমরা কমপ্লিট করতে দাও না, প্লিজ করো না। আমি বলছি আপনি টানা বলে গেছেন তো বলতে দিন না, গণতন্ত্রের কথা আপনি বলেন প্লিজ বলতে দিন। এই যে যখন গৌতম দেব পড়ে গেছে তখন কতজন এমপ্লয়মেন্ট হতো আইটি সেক্টর থেকে, আজকে কত হয় ওটা একটু দেখবেন। এখন অফিসগুলো ফাঁকা, কেন মাঝখানে বলছো? দাদা নিজে জ্ঞান দিচ্ছিলেন একটু আগে, দাদা নিজে জ্ঞান দিচ্ছিলেন। আমি বলছি এই যে সিলিকন ভ্যালি হয়েছে না, যে পরিমাণ ল্যান্ড হয়েছিল, ল্যান্ড শেষ হয়ে সেকেন্ড টাইমের ল্যান্ডও শেষ, এবং তার মধ্যে 30% কোম্পানি স্টার্ট হয়ে গেছে। এটা তথ্যটা দিয়ে রাখা দরকার। বিশ্বনাথ বললেন যে 22 লক্ষ, আমি বলছি 22 লক্ষ লোক যদি চলে আসে ফিরে, তাহলে কি হবে? বাংলা থেকে 22 লাখ লোক বাইরে কাজ করতে যায়, বাংলায় 1.5 কোটি লোক বাইরে থেকে কাজ করতে আসে। এই যে বাংলা থেকে 1.5 কোটি লোক কাজ করতে আসে, বাইরে 1.5 কোটি লোককে যদি আমরা খাওয়াতে পারি, আমার বাড়ি 22 লাখ টাকা আমি কেন খাওয়াবো? আমার এই দুজনের মধ্যখানে আমার যুক্তি খুব পরিষ্কার। সেটা হচ্ছে, দেখুন তথ্যের প্রয়োজনে এটা বলতে হবে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমি যা শুনলাম প্রশাসনিক সভায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন, এবং সেই কমিটিতে মুখ্য সচিব আছেন, মলয় ঘটক আছেন, ইত্যাদি ইত্যাদি। আমার বক্তব্য যে, এবং পাশাপাশি যদি এইটাও শুনতাম, দেবাংশু জোর দিয়ে বলতো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে ভুয়ো নথি দিয়ে কেউ চাকরি করতে পারবে না, বিশ্বাস করুন আমি বলছি 22 লক্ষ জায়গা হয়তো হয়ে যেত। তার কারণ এই এমনভাবে অনুপ্রবেশের জল মিশছে যে, এবং না মানে দেবাংশু কথা আমার মানতে কোনো কোনো অসুবিধা ছিল না। দেবাংশু তুমি হয়তো তথ্যটা এক সেকেন্ড সমিতদা, দেবাংশু তথ্যটা মিস করে গেছে। দেবাংশু যে তথ্যটা মিস করে গেছে সেটা হচ্ছে এই মডেলকে কিন্তু বাংলাদেশ থেকে একেবারে অবৈধভাবে বেআইনিভাবে এই শহরে তিনি আছেন বলে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হয়েছে একেবারেই নয় গৌতম, না গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ অন্য কারণে, একটা প্রতারণার কেসে, জালিয়াতির কেসে। তারপরে পুলিশ আবিষ্কার করেছে যে উনি বেআইনিভাবে আছেন, পুলিশের কাছে কোনো আইডিয়াই ছিল না। এরকম নয় যে যদি শেষ হয়ে যায় সেই মানুষটা যার এত তারিখে ভিসার মেয়াদ শেষ, তার আগে তার ইমিগ্রেশন হলো কিনা তার দেশে রিটার্নের জন্য, এই তথ্য পুলিশের সাপ্লাই করা হবে। বললাম তো যে কেন্দ্র এবং রাজ্য দুজনেই ক্যালাস, কিন্তু টু মাচ। আমি বলছি প্রচুর শব্দ দূষণ হচ্ছে সজল। তার আগে আমি দেখাবো যে 2011 সালে কেউ যদি ভাবেন যে ছবিটার কথা দেবাংশু, এদিকের অডিও অফ, যে ছবিটার কথা দেবাংশু এবং বিশ্বনাথদা বলছেন সেটা এখন এই
25 সালে হয়েছে, একেবারেই নয়। আজকে আর্কাইভে আমি খুঁজে খুঁজে দেখলাম 2011 সালে 16ই এপ্রিল নদিয়ার রুকবানুর রহমানের হয়ে প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী। তিনি বলছেন কোট আনকোট, দেখুন কতটা আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 14-15 বছর আগেকার ছবিটা একটুও পাল্টায়নি, বরঞ্চ পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে। এখানকার ছেলেমেয়েরা দিল্লিতে যায় চাকরি করতে, মুম্বাইতে যায় চাকরি করতে। চাকরি মানে ভালো চাকরি নয়, কত কষ্ট করে বাংলাদেশি বলে তাদের দিল্লি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2011 সরকার ক্ষমতায় আসার আগে মুম্বাইতে বিপদে পড়লে তাদের কেউ দেখে না, এই অবস্থা করিয়েছেন আজকের বাংলা, মানে সায়নদীপরা বামফ্রন্ট সরকার করেছে। বাংলার ছেলেমেয়েরা কোনো ভবিষ্যৎ আপনারা করেননি। 2025-এ 14 বছর পর ওই একই সমস্যা একই রাজ্যকে গিলে খাচ্ছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখানকার ছেলেমেয়েরা দিল্লিতে যায় চাকরি করতে, মুম্বাইতে যায় চাকরি করতে। চাকরির নামে ভালো চাকরি নয়, সোনার জল ছোঁয়ায়। কত কষ্ট করে বাংলাদেশি বলে তাদের দিল্লি থেকে তাড়িয়ে দেয়, তাদের মুম্বাইতে বিপদে পড়লে তাদের দেখে না কেউ। এই অবস্থা করে দিয়েছেন আজকে বাংলায়। বাংলার ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ করেননি আপনার 35 বছরে। আমি বলছি এই ছবিটা কতটা 2025-এর এই 1 আগস্ট পাল্টেছে, পরিবর্তিত হয়েছে, সে বিচার আপনাদের। ঠিক এইখান থেকে আমি আরেকটা ইস্যুতে আসবো, আরজি কর। প্রায় 1 বছর হলো, 9 তারিখে 1 বছর হবে সেই আরজি করের যে অভয়াকে আমরা হারিয়েছি, তার বাবা এবং মা। এতটা অসহায় এই পরিবার, এবার তাদের কাউকে মনে হচ্ছে কেউ তাদের এই বিচারটা দিতে পারছেন না। সেই তালিকায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিবিআই, পুলিশ সবাইকেই তারা দায়ী করছেন, তার কারণ তারা বিচার পাননি। আমার নতুন অতিথির কাছে আসবো, তার আগে পরের প্রতিবেদন। আজকে প্রধানমন্ত্রী বিষয়টা ভাবছেন না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে অন্তত দেখা করতে। যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় থ্রেট কালচারে চালান আমাদের দেশ রাজ্যটা, তার জন্যই আমরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের দায় মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারেন না। রাজ্য সরকার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা এখন ঘৃণা বোধ করি। রাজ্য সরকার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা এখন ঘৃণা বোধ করি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিভাবে সেটিং হয়েছে জানি না, কিন্তু কোথাও না কোথাও তারাও সেটিং হয়ে গেছে, হয় টাকা পয়সার কাছে, নইলে রাজনৈতিকভাবে কোনো রকমভাবে তারাও সেটিং হয়ে আছে। দেখুন, এই অনুপ্রবেশ ইস্যুতে বা জাল নথি ইস্যুতে ঠিক যেভাবে কেন্দ্র এবং রাজ্য একই সঙ্গে, কাউকে বাদ দিয়ে কাউকে একা দায়ী করা যাচ্ছে না, এই ইস্যুতে ওই অভয়ার বাবা মা তারাও কিন্তু একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, কেন্দ্রের সিবিআই, রাজ্যের পুলিশ সবাইকে দায়ী করছেন। তার কারণ একটাই, যে বিচারটা তারা চেয়েছিলেন, ক্রমাগত চেয়েছিলেন, রাস্তায় নেমেছেন, সে বিচারটা তারা পাননি বলে মনে করছেন। আমার পরের বক্তা ডক্টর তমনাশ চৌধুরী। ডক্টর চৌধুরী আজকে হেঁটেছেন, আজকে অভয়ার অভিযান ছিল সিজিও কমপ্লেক্স অভিযান বিচারের দাবিতে। ডক্টর চৌধুরী, বছর ঘুরতে চলল, কিন্তু আমরা অভয়ার মা বাবার কথা শুনলাম। আমাদের যন্ত্রণার, আমাদের দুঃখের, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু আমরা এখনও মনে করি অভয়ার সেই নৃশংস হত্যার 9 আগস্ট 2024-এর যারা প্রকৃত দোষী তারা এখনও আড়ালে আছে। সেই হত্যার তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তারা এখনও আড়ালে আছে। এই হত্যার ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তারা এখনও আড়ালে আছে। কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল, সেই তদন্তের গাফিলতি নজরে এসে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই সেই তদন্তভার নেবার পর প্রায় 11 মাস শেষ হয়ে গেছে, 1 বছর হতে চলল। সিবিআই নতুন করে আর কিচ্ছু করেননি। মাঝখানে একটু অল্প সময়ের জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু সময় মতো তার চার্জশিট না দেওয়াতে তারা ছাড়া পেয়ে গেছেন। তাই সমগ্র ঘটনাতে আমরা এটা দেখছি যে একটি নৃশংস ঘটনার হত্যার তার কারণ খুঁজে বের করার কোনো চেষ্টা হলো না, প্রকৃত দোষীদের বের করার কোনো চেষ্টা হলো না, এবং সারা রাজ্যের মানুষ যে 14ই আগস্ট রাত্রেবেলা যেভাবে বেরিয়ে এলেন তাদের ক্ষোভের, যন্ত্রণার, দীর্ঘদিনের, এবং এই রাজ্যের যে হুমকি সংস্কৃতি এবং সেই হুমকি সংস্কৃতির ওপরে আমাদের হাসপাতালগুলি, স্বাস্থ্যক্ষেত্রে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যে দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুষ্কৃতি, এই দুষ্কৃতীদেরকে রোখার জন্য যে প্রচেষ্টা সেটা তো নেওয়া হলোই না। এবং এই ন্যায় বিচার না পাওয়া প্রমাণ করে দিচ্ছে
যে হয়তো এই রাজ্যে যারা এইসবের সাথে দুর্নীতি দুষ্কৃতির সাথে যুক্ত তারাই নিশ্চিন্তে থাকবে, আর যারা নির্যাতিতা হবেন তার পরিবার বা তাদের সংসারের আশপাশের লোকজন তারা দুঃখ যন্ত্রণায় কাটাবেন। আমরা দেখেছি কলেজের প্রিন্সিপালকে কিভাবে ধমকি দিতে হয়, আমরা দেখেছি আজ সাউথ কলকাতা ল কলেজে তারই সহকর্মীতে কিভাবে অত্যাচার করতে হয়। এই ঘটনা পরপর আমাদেরকে এই বিশ্বাস মনে হচ্ছে ভাবিয়ে দিচ্ছে আমরা জানি না কোথায় চলছি, সমাজে আমরা কোথায় থাকব, আমার মেয়েটি কোথায় গিয়ে পড়াশোনা করবে, আমার ছেলে কোথায় গিয়ে থাকবে, কি নিশ্চিন্ত আমরা হতে পারবো সমাজ জীবন। তাই আমাদেরকে আমার মনে হয়েছে আজকেও আমরা সিবিআই এর কাছে তাদের কথা শোনার জন্য, তাদের কাছে জানাবার জন্য আমরা সিজিও কমপ্লেক্স গেছি। আমরা বারে বারে যাব এবং সারা রাজ্যের মানুষের কাছে, আমরা সারা দেশের মানুষের কাছে আমরা বারে বারে মনে করাবো এই ঘটনা ভুলবার নয়, ভোলা চলবে না, ভুলতে দেওয়া যাবে না। আমরা যদি ভুলে যাই, কারণ এটাই চাইছে যারা শাসন, যারা ক্ষমতা চালাচ্ছে, যারা সরকার চালাচ্ছে, তারা আমাদের শুধু ভুলিয়ে দিতে চাইছে। কখনো উৎসবে আসুন, অনেক তো হলো, এটা হলো সেটা হলো, কিন্তু ভোলানো যাবে না, আমরা ভুলবো না, আমরা রাস্তায় আছি। তাই আজকে যেমন আমরা সিজিও কমপ্লেক্স যাচ্ছি, ঠিক সেরকমই আমরা 9ই আগস্ট যেদিন 1 বছর পূর্ণ হবে আবার আমরা রাস্তায় নামবো, আবার আমরা প্রতিবাদ করব, বারে বারে করব। কারণ আমরা সারা রাজ্যের মানুষ যারা 14ই আগস্ট রাস্তায় নেমেছিলেন তারা এখনও ঘরের মধ্যে আছেন, তারা দেখছেন যে কিভাবে এর অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের হাতে যে প্রথম 4 দিনে তদন্তভার ছিল তাতেই এখনো অবধি একমাত্র খুঁজে পাওয়া অপরাধী সঞ্জয় গ্রেফতার হয়। সিবিআই কদিন আগে নির্যাতিতার বাড়িতে গিয়েছিল। সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের সূত্রে যেইটুকু বুঝেছি, সিবিআই অফিসার তাদের মা বাবাকে এটা বোঝাতে গেছিলেন যে সঞ্জয়ই একমাত্র দোষী, এছাড়া কারোর আর খোঁজ পাওয়া যায়নি। আমাদের বক্তব্য হচ্ছে সুমন্ত খুব সিম্পল, মা বাবার মনে নস্যাৎ করে দিয়েছেন, তারা মনে করছেন যে সিবিআই এর সেটিং করেছে হয় রাজনৈতিক স্বার্থে নয় টাকার কাছে। আমি সুমন্তের দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে মা বাবার মানসিক অবস্থা, যার সন্তান হারায়, যার সর্বস্ব খালি হয়ে যায়, তারাই বোঝে, আমরা বুঝবো না। কিন্তু সুমনদা, যদি আমি এমন কিছুকে কল্পনা করি এবং আমি যদি সেই নির্দিষ্ট জিনিসটা অ্যাচিভ না হওয়া অবধি মনে করি এটা বিচার হলো না, সেটা তো সঠিক কথা আবার নয়। আমার তথ্য প্রমাণ ধ্বংস হলে, প্রত্যেক তথ্য প্রমাণ নষ্ট হলে বাবা মার মনে এই সন্দেহ হবে না। আমি একটা কথা বলি, মৃতদেহ পাওয়া যায়নি, ডেড বডি পাওয়া যায়নি, এরকম কেসও সিবিআই এর কাছে যায় এই কারণেই যে ডেড বডি পাওয়া যায়নি, পেলে পুলিশই সলভ করে দিত, সেটা সিবিআই করবে। আমি প্রথম বলি, সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও কোনো লাভ হয়নি, বাবা মা পরিষ্কার বলেছেন। আমি প্রথমেই বলি যে সিবিআই, কেন্দ্রীয় সরকার এইসব জায়গায় যাচ্ছি না। আমার মনে হয় কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইনি, তার জন্য একজন বাঙালি, আপনি বিজেপি যাই বলুন, আমি লজ্জিত, আমি দুঃখিত। প্রথম রাতে বেড়াল মারতে হয়, ও 4 রাত সময় পেয়েছে, যা যা মারার এই তদন্তের সব শেষ করে। ভাই প্লিজ, আমার কথা হচ্ছে শৌচাগার ভেঙেছে, মৃতদেহ লোপাট করেছে। আমার শৌচাগার ভেঙেছে, হ্যাঁ, ডেড বডি পুড়িয়ে দিয়েছে, ডাক্তারকে দিয়ে যোগ করব তথ্যের প্রয়োজনে যে হেলথ সেক্রেটারি এবং অধ্যক্ষর সাইন ছিল সেই চিঠিতে। এই বলছি ডাক্তারকে হয়েছে সঠিকভাবে, এটা লিখিয়ে নিয়েছে। এরপর দেখুন কানুন সবুত মানতা হয়, সবুত আর কিছু কি ছিল? দেহ পুড়িয়ে দেওয়ার জন্য পানিহাটির কাউন্সিলরকে কিভাবে পুরস্কৃত করা হয়েছিল আমরা সেটা সবাই দেখেছি। সঞ্জয় রায়কে বলির পাঁঠা মানানো হয়েছে, এটাও আমরা দেখেছি। 4 দিন পুলিশ ওই তথ্য প্রমাণ লোপাট করার পরেও সিবিআই আস্তে ভাই তোমরা ধনঞ্জয় নিয়ে থাকো, সিবিআই এর পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল অপরাধীদের অ্যারেস্ট করবার জন্য। কিন্তু যেমন সিবিআই গিয়ে বললো যে সঞ্জয় রায় যেমন পুলিশ অফিসারকে দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে সমস্ত ব্যাপারটা সেটেল করে দেওয়া হয়েছিল, যে কারণে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেও দেখা করার সময় পায় না, এর থেকেই বোঝা যায়। এবং আমি বলছি যে আপনি খালি আরজি করের ঘটনা প্রবাহের সময় তৃণমূলের নেতার মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনবেন, এতে বলছি যে বাবা মা অসন্তুষ্ট এবং এর থেকে দুর্ভাগ্যজনক আজকের দিনে দাঁড়িয়ে 1 বছরের মাথায় আর কিছু হয় না। আজকে প্রধানমন্ত্রী বিষয়টা ভাবছেন না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে অন্তত দেখা করতে। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে আমি ওনার পদত্যাগ সর্বক্ষণ দাবি করে যাব। সন্তানহারা এই দম্পতির কাছে অগাস্ট যেন অভিশপ্ত।
গত বছরে অগস্ট মাসের 9 তারিখে আরজিকর মেডিকেলে ঘটেছিল বিভৎস ধর্ষণ খুনের ঘটনা। বছর ঘুরতে চলল, কিন্তু একমাত্র সন্তান হারানো এই মা বাবা আজও সব প্রশ্নের উত্তর পাননি। আমার মেয়েকে কারা খুন করেছিল, কি তার মোটিভ ছিল, কেন খুন করলো, সেটাই আমি এখনো সেই রহস্য উদ্ঘাটন করতে পারিনি। অনেক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক খুন। শুক্রবার সেই না পাওয়ায় ঠিকরে বেরোলো ক্ষোভ হয়ে, যার নিশানায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই। যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় থেট কালচারে চালান আমাদের দেশ রাজ্যটা, তার জন্যই আমরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের দায় মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারেন না। রাষ্ট্রপতিকে চিঠি লিখে রাষ্ট্রপতি তার উত্তর দিচ্ছেন। আমি বিষয়টা নিয়ে দুঃখিত, কিন্তু আমার কাছে সময় নেই। কিন্তু উনি কল্যাণী আসছেন, আমাদের এরকম একটা ক্ষতি হয়ে গেলে, এরকম একটা সমাজের মানুষের মধ্যে যে এফেক্ট হচ্ছে, তার নিয়ে ওনার কোনো চিন্তিত নেই। গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনের এক নজিরবিহীন চেহারা দেখেছিল কলকাতা। গোটা দেশ দেখেছিল একদল তরুণ চিকিৎসকের শিরদাঁড়ার জোর। রাত জেগেছিল রাজ্যবাসী, চোখের জলে ভিজেছিল গোটা দেশ। কিন্তু তারপরেও বিচার মেলেনি। বছর ঘুরতে চললেও মা বাবার সেই যন্ত্রণা এতটুকু কমেনি। ফের আরও একটা পুজোর দোরগোড়ায় আপনারা গত বছর এরই বাড়ির সামনে আপনারা একটা মঞ্চ তৈরি করেছিলেন, কোথাও তার খালি ভাব থাকে। কি করব, এটা তো এখন সমাজের যেই জন্য আমাদের আমাদের যা হারিয়েছে, সে তো কেউ কোথাও অন্যদিন পূরণ হবে না। বাকি জীবন আমরা লড়াই করেই চালিয়ে যাবো। মেয়েটাকে বড় করার জন্য এতদিন লড়াই করেছিলাম, সমাজে একটা প্রতিষ্ঠা দেওয়ার জন্য। এখন সেই মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে। ছিনিয়ে এনে মানুষের সামনে প্রমাণ করে দেবো যে সব কিছু পাওয়া যায়। সন্তান তো আর ফিরবে না, বিচার মিলবে কি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।